স্ক্রিন তো শেয়ার করছি। আজকে প্রাইমারিলি আমরা দেখে নেবো দু তিনটে জিনিস, যেগুলোর মধ্যে আপনারা দেখবেন ব্রোশিওরে ছিল। একটা এক্সআইআরআর বলে বস্তু আছে, সেটা কি, কখন লাগে। আইআরআর তার ধারে কাছে জিনিস, ওটাও দেখে নেবো। নেট প্রেজেন্ট ভ্যালু আছে, ওটা বলতে কি বোঝায়, এই ছোট ছোট জিনিসগুলো দেখে নেবো। আর দুটো বড় এক্সাম, বড় বলতে রিলেটিভলি যে কমন এক্সাম্পলস ইন টার্মস অফ ইন্স্যুরেন্সের টার্ম প্ল্যানে কত কভার হওয়া উচিত। আর একটা হোম লোন নিয়েছি, হোম লোনের ইএমআই ব্যাংক কি করে ক্যালকুলেট করে সেটাও আমরা দেখে নেবো। আর কি করে আমরা, এক সেকেন্ড, কি করে আমরা হোম লোন নেবো নাকি মানে আমরা সেই টাকাটা অন্য কোথাও খাটাবো, তো সেসব ব্যাপারগুলো আমরা আজকে দেখে নেবো। তো জানি না আপনারা আগের ক্লাস কতটা ফলো করতে পেরেছেন বা কতটা প্র্যাকটিস করেছেন। ফলো তো বলবো না, প্র্যাকটিস একটু হাতে করে করলে সুবিধে হয়, বেসিক ক্যালকুলেশন যেগুলো আছে। বাট নর্মাল গ্রস লেভেলে কম্পাউন্ডিং ডিসকাউন্টিংটা বুঝতে পেরেছেন, কেন অনেক ম্যাচিওর প্রশ্ন এসছে। তো চলুন শুরু করা যাক। থ্যাংক ইউ। আমি স্ক্রিনটা শেয়ার করে দিই। আমি এন্টার স্ক্রিনটাই শেয়ার করে দিলাম যাতে অসুবিধা না হয়। ফার্স্টে আমরা হোম লোনের গল্পটাতে পরে যাবো। ফার্স্টে ক্যাশ ফ্লোর যে গল্পটা আছে না, এই ক্যাশ ফ্লোটা একটু অন্যভাবে বুঝি সুবিধা হবে। আমরা এক্সাম্পল দিয়েছি, তাও আপনাদের সামনে ক্যালকুলেট করব। ধরে নিচ্ছি এটা প্রাইমারিলি আমরা একটা ইন্স্যুরেন্স প্ল্যানিং করছি। দেখুন, ইন্স্যুরেন্সটা প্রোটেকশনের জন্য যদি আমরা ঠিকমতো ইন্স্যুরেন্স প্ল্যানিং না করি, তাহলে কি হয়, আমরা যেহেতু আমাদের যে ইনভেস্টমেন্ট জার্নিটা, সেটা যখন ইন্স্যুরেন্সের কোনো সিচুয়েশন আসে, সেটা যদি ইন্স্যুরেন্স না থাকে তখন পকেট থেকে দিতে হবে টাকাটা। তো তখন কি হয়, ইনভেস্টমেন্ট জার্নিটা একটু ডিরেলড হয়ে যেতে পারে বা অনেকটাই ডিরেলড হয়ে যেতে পারে, আপনার পুরো প্ল্যানিংটা একটু মুশকিলে পড়ে যেতে পারে। তো ইন্স্যুরেন্সটা বেয়ার মিনিমাম যেটুকু দরকার সেটুকু তো অবশ্যই করা উচিত। টার্ম ইন্স্যুরেন্সের কথা বলছি, যেটা প্রাইমারিলি পিওর ইন্স্যুরেন্স যেটা আমরা বলি। তো আমরা একটা কেস স্টাডি এখানে করব। আপনারা যেটা স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন, আমি আশা করছি স্ক্রিনটা দেখা যাচ্ছে। দুটো শব্দ লিখেছি, ইনকাম রিপ্লেসমেন্ট বা আর্নিংস প্রোটেকশন। কারোর সাথে যেন না হয়, কিন্তু কাছের মানুষের সাথে, যার সাথে আপনার একটা ইনস্যুরেবল ইন্টারেস্ট থাকে, একটা ফাইন্যান্সিয়াল ডিপেন্ডেন্সি থাকে, সে যদি পৃথিবীতে না থাকে, তাহলে দুটো লস হয়, একটা ইকোনমিক লস আর ইমোশনাল লস। এটা আমরা জানি, এটা নিশ্চয়ই আমরা ভেবেছি, ইকোনমিক লস আর ইমোশনাল লস। এটা লিখলাম না কারণ ইমোশনাল লসটা ইরিপারেবল, ওটা কিছু করতে পারবো না, ওটা একমাত্র সময় কিছু যদি ম্যানেজ করতে পারে। ইটস টাইম হুইচ কুড হিল দ্য ইমোশনাল লস। তো ইকোনমিক লস নিয়ে আমরা দেখবো। তো প্রথমত লোকটা আমাদের সাথে ছিল, লোকটা আমাদের সাথে যদি না থাকে, অর্থনৈতিক ভাবে তাকে কি করে আমরা রিপ্লেস করতে পারি। তাহলে অর্থনৈতিক ভাবে যদি রিপ্লেস করতে হয়, তার মানে লোকটা তো আর কাজ করছে না, তাহলে লোকটা চলে গেলে একটা টাকা পেতে হবে, সে টাকাটা কোথাও জমা রাখতে হবে, জমা রাখার পর সেখান থেকে যে সুদটা পাবো সেটা দিয়ে আমার কাজটা চালাতে হবে, মানে লোকটার আর্নিংসটাকে রিপ্লেস করতে পারি। তো দুভাবে আমরা ব্যাপারটাকে প্রোটেকশন দিতে পারি। তো একটা হচ্ছে আমাদের, আমরা ভাবতে পারি এরকম ভাবে, দুটো মোরালেস কনসেপ্ট এক, কিন্তু একটা একটু অ্যাগ্রেসিভ, একটা একটু কনজারভেটিভ। একটা হচ্ছে ইনকাম রিপ্লেসমেন্ট, সে ভদ্রলোক যা রোজগারপাতি করছে সেইটাকে আমি রিপ্লেস করার চেষ্টা করছি। আর একটা আর্নিংস প্রোটেকশন। আর্নিংস প্রোটেকশন মানে মাস কাবারি যা খরচা হতো সেইভাবে। আমাদের এখানে একটা জিনিস এখানে ভেবে রাখা উচিত, আমি শুধু ভাবনা চিন্তাগুলো দিচ্ছি। একটা সময় অনেকদিন ইন্স্যুরেন্সে কাটিয়েছিলাম, তো মুখস্থ করে করার থেকে একটু ভাবনা চিন্তা করাটা উচিত, কারণ আমাদের বেসিক এডুকেশনে ভাবনা চিন্তার ব্যাপারটা একদম হয়ই না। কতটা ইন্স্যুরেন্স করাবো, কত বছর করাবো, তো এর প্রশ্নটা হচ্ছে যে ইন্স্যুরেন্স করাচ্ছে সে কবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বন হবে, মানে সেলফ সাফিসিয়েন্সি পাবে, ইকোনমিক একটা হয়তো পড়াশোনা করছে, বা ধরুন মার সাথে ঘটনাটা ঘটেছে, হাজব্যান্ড মারা গেছে, তো এবার ছেলে কবে বড় হচ্ছে। তো সেরকম একটা প্ল্যানিং করে করে এগুলো উচিত, মানে নেক্সট ব্রেড আর্নার যে রোজগার করবে সংসার, সেই রোজগারের লোকটাকে কবে নাগাদ পাবে, ততদিন অব্দি তো আমাকে প্রোটেকশন দিতেই হবে। এরকম একটা কনসেপ্ট নিয়ে আমাদের এগোনো উচিত। আমি এটা 20 বছরের স্প্যান নিয়ে করেছি, তো আপনাদের দেখিয়ে দিচ্ছি কি গল্পটা আছে, তাহলে বুঝতে সুবিধা হবে। কিন্তু সঙ্গে থাকবেন, কনসেপ্টটাতে বুঝতে গিয়ে যদি কিছু অসুবিধা হয় আমি জিজ্ঞাসা করবো, তখন বলবেন, বা চ্যাটের মধ্যে দিন, দাদারা আসেন, দাদারা বলবেন। তো ধরলাম লোকটার রোজগার 10 লাখ টাকা, ঠিক আছে, যে বাৎসরিক রোজগার আমি ধরলাম 10 লাখ টাকা। আপনি 10 লাখ বসিয়ে দিন। আপনি 10 লাখ এখানেও বসাতে পারেন, নিজেও যে কোনো জায়গায় বসাতে পারেন। দেখুন এখানে আমি 10 লাখই জাস্ট লিখি।
নাম্বারগুলো চেঞ্জ হয়ে গেল, কারণ আমি ধরলাম যেমন ডিএ বাড়ে, মাইনে তো একটু একটু করে বাড়ে, আমি 6% মাইনে বেড়েছে এরকম ধরেছি, তাই না? কি করেছি এখানে? কিছুই না, 10 ইন্টু 1 + 6%, তো মানে 1 + 6%, মানে 1 টাকার উপর 6 যে ফ্যাক্টরটা হবে, 1 টাকার উপর 6% যদি হয়, 1 টাকা 6 পয়সা, তাহলে 10 লাখের উপর সেটা বাড়বে মাইনেটা। আমি যদি 5 করে দিই, এখানে 5 করলে 5-এর রেসপেক্টে সবকিছু বাড়বে। তো এইরকম করে তাহলে প্রথম বছর সে রোজগার করছে 10 লাখ, তারপরের বছর সে রোজগার করবে 10,50,000, তারপরে 11,02,500, এরকম ভাবেই আছে। আপনারা দেখবেন ফর্মুলাও করে দেওয়া আছে, এখানে একটা এক্সেলের গল্প দিচ্ছি, দেখবেন এই সেলটা হচ্ছে AA3, আমি ডলার দিয়েছি, ডলার দিলে কি হয়, আমি টানবো তো, তাহলে সেলটা এগুবে না, 3-তে ফিক্সড হয়ে থাকবে। আপনি দেখুন যাই ক্লিক করছি ওটা 3-তেই ফিক্সড থাকবে, তাই জন্য ডলার দিয়ে অনেক সময় একটা ফর্মুলা আমরা ধরুন ড্র্যাগ করছি, ধরুন আমি এটা ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে, এটা ডিলিট করে দিই, এটা ডিলিট করে দিলাম। এবার আমি ফর্মুলাটা ড্র্যাগ করবো, ফর্মুলা লিখেছি, ড্র্যাগ যদি করি, দেখুন আমি যদি ড্র্যাগ করি এবার সব ঠিক মতো চলে এলো। এটা এলো কারণ হচ্ছে আমি ফর্মুলাটাতে, দেখুন এখানে একটা জিনিস গন্ডগোল হয়েছে, এটার উপর ঠিক আছে, এটার উপর এটা আছে, এটা আরেকবার টেনে নিই, ঠিকই আছে, অসুবিধা নেই, সরি। তো কি আছে, যদি এই ইয়ারে দেখি ফিফথ ইয়ারে আগের বছরের সাথে 5% পাবো, ঠিক আছে। আমি খুব স্লোলি বলছি কারণ এটা ভালো ইম্পর্টেন্ট কনসেপ্ট, একটু দেখে নেবো। তো এইরকম ভাবে আমি টেনে দিলাম 20 বছর। এবার প্রশ্ন হচ্ছে ভাই 20 বছর অব্দি তো টানলাম, খুব ভালো কথা, কিন্তু আমি তো এরকম ভাবে যোগ করে একটা ঘর তক্তা করে বলতে পারবো না যে এখানে সামেশন ফিগারটা আপনি যদি দেখেন প্রায় এসছে আপনার অ্যাপ্রক্সিমেটলি 3,30,00,000 টাকা মতো এসছে আপনার ফিগারটা, ঠিক আছে। 20 বছরে 3,30,00,000 টাকা মতো ফিগার এসছে। এবার তাহলে কি আমাকে 3,30,00,000 টাকার ইন্স্যুরেন্স প্ল্যানিং করতে হবে? দরকার নেই। কি করতে পারি আমরা যেটা করব এখানে সেটা হচ্ছে যে আমরা নেট প্রেজেন্ট ভ্যালুটা বার করে নেব, বা প্রেজেন্ট ভ্যালু। এই ক্যাশ ফ্লোটা ভদ্রলোক বেঁচে থাকলে পেত, যদি ভদ্রলোক নেই আমাদের সাথে তাহলে একটা মূলধন পাবো, যে মূলধনটা আমি ডিপোজিট করলে, যেখানে ডিপোজিট করি, মিউচুয়াল ফান্ডে করি, ব্যাংকে করি, সেখান থেকে আমি টাকা পাবো। আমি ধরে নিলাম মিউচুয়াল ফান্ড থেকে এটা 5% গ্রোথ, এখানে দেখুন দুটো ইন্টারেস্ট এটা নেওয়া হচ্ছে, কনফিউজড হবেন না, এটাকে গ্রোয়িং অ্যানুইটির কনসেপ্ট বলা হয়, ঠিক আছে। সেটা আমরা করছি, কমপ্লেক্সিটির কোনো ব্যাপার নেই, ফর্মুলা সব দেওয়া থাকবে, আপনি এখানে প্লাগ ইন করলেও চলবে, ফিগার পাঞ্চ ইন করলেও চলবে। তো এই এতগুলো সিরিজ অফ ক্যাশ ফ্লো আমি প্রেজেন্ট ভ্যালুটা বার করবো, কেন যেটা সেকেন্ড ইয়ারে 10,50,000 টাকা, আজকের দিনে কত ডিসকাউন্ট করলে আমরা পেয়ে যাবো। তো সেরকম ভাবেই আমরা করেছি, ঠিক আছে। তো এটা করে যে ফর্মুলাটা আমরা ব্যবহার করেছি, দেখুন প্রেজেন্ট ভ্যালু যেটা বার করেছি, ফর্মুলাটা খুব সিম্পল, গতবারের তুলনায় ফর্মুলাটা খুব সিম্পল। যদি দেখতে না পান আমি বলতেও পারি একবার করে। ফার্স্টে প্রম্পট দিয়েছে রেট, ফার্স্টে প্রম্পট দিয়েছে এক্সেল, বলছে আমাকে রেটটা দাও, কারণ একটু বড় করে দিই তাহলে আমরা দেখতে সুবিধা হবে। আমার এই ল্যাপটপে না হোয়াটসঅ্যাপটা চলছে, বন্ধ করতে হবে, আজকে দিনটা ম্যানেজ করি, পরে তো আমি এখানে কি করছি, ফার্স্টে আমাদের রেটটা বার করতে হবে, যে দেখুন একটা ফাংশন এনপিভি, একটা ফাংশন, এই ফাংশনটার মধ্যে ইনপুটে যে প্যারামিটারস গুলো দিতে হয় সেগুলো সেপারেট করা হয় ডিলিমিটার দিয়ে। কেউ এক্সেলে দেখবেন কমা দিচ্ছে, এই কমাগুলো অন্যান্য ওপেন অফিসে হয়তো দেখবেন সেমিকোলন থাকবে। তো বেসিক্যালি একটা ফাংশনকে ডাকলে ফাংশনটা আসবে, আপনার কাজ করবে, ফাংশন বলে আপনাকে তুমি কাজ করবো, কিন্তু আপনি জিনিসটা দিন। একটা রাঁধুনিকে বাড়িতে ডাকলেন, রাঁধুনি রান্না করে দেবে, কিন্তু রাঁধুনিকে তো জিনিসপত্র দিতে হবে, আটা, চাল, ডাল। তো ওখানে ফাংশনে প্যারামিটার দিতে হবে, এই জিনিসগুলোকে প্যারামিটার বলি। আর দুটো প্যারামিটার পাশাপাশি দিলে সেটাকে সেপারেট করতে হয়, তাই জন্য সেপারেটরটাও লাগে, এটা কমা দিয়ে এটা আমরা ডিলিমিটার বলা হয়। তো এত ডিটেলসের দরকার নেই, বাস কনসেপচুয়াল ক্ল্যারিটি দেওয়ার জন্য বললাম। তো এখানে ফার্স্টে রেট চাইছি, ভাই রেট কত, তুমি কি রেটে ডিসকাউন্টিং করবো? আমি সেই রেটে ডিসকাউন্টিং করবো যে রেটে মূলধনটা কোথাও রাখলে আমি সুদ পাবো। আমি এখানে 12% ধরেছি, 12টা চেঞ্জ করলেই ফিগার চেঞ্জ হয়ে যাবে। 12 কেন ধরেছি, মিউচুয়াল ফান্ডে আমি যদি টাকাটা দিয়ে দিই, SWP আমরা মিউচুয়াল ফান্ড করার সময় জানবো, টাকাটা যদি তুলি মাসে মাসে, তাহলে আমরা বাৎসরিক হিসেব নিয়েছি গ্রস লেভেলে, আপনি মান্থলি ব্রেকআপ করে নিতে পারেন। বছরে 10 লাখ ধরে চলেছি আমরা, তো সেই হিসেবে আমাদের ক্যালকুলেশনটা করা আছে। তো ফাংশনটা কি বলেছে, ভাই রেটটা বলো আর ভ্যালু গুলো দাও। Z4 to Z23 ভ্যালুজ, এই সিরিজ অফ ক্যাশ ফ্লো। এটা করার পর আমি এটা জাস্ট প্লাগ ইন করেছি, ফিগারটা আমার 1,03,00,000 টাকা মতো এসছে, 1,03,00,000 টাকা মতো আমরা ফিগার এখানে দেখতে পাচ্ছি। এবার প্রশ্ন হচ্ছে যে উঠবার সময় তো 5% করে আমি উঠলাম, গ্রোথ, ইনফ্লেশন, ডিএ যাই বলুন, বছর বছর স্যালারি অল্প হলো বাড়ে, কোনো বছর বাড়লো না, কোনো বছর বাড়লো। এটাও ইকুইটি মার্কেটের মতো নন লিনিয়ার, কোনো এক বছর বসের সাথে ঝগড়া হলো বা যাই বলুন না কেন, ব্যবসাও ভাবতে পারেন, কিছু বছর হলো না, কোনো বছর বাড়লো। একটা সিরিজ অফ ক্যাশ ফ্লো আপনার আর্নিং মেম্বার ফ্যামিলিতে দিচ্ছে। আর যখন ডিসকাউন্ট করছি তখন আমি 12% রেটে ডিসকাউন্ট করেছি, আপনি এটা চেঞ্জ করতে পারেন, 12 লজিকটা আপনাকে দিয়েছি। এরপরে ধরুন এখানে আমি এবার হিসেব করে দেখবো যে আচ্ছা এই টাকাটা
যদি আমি একটু মন দিয়ে শুনবেন, এই টাকাটা যদি আমি মূলধনে দিই এবং সেখান থেকে আমি যদি রেগুলার টাকাটা বার করি, ঠিক আছে, রেগুলার টাকা মানে 1,00,000, 1,05,000, সরি 10,00,000, 10,50,000 আমি বছর বছর বার করবো, তাহলে এটা মডেলটা কি সাস্টেনেবল হবে সেটা তো আমাদের একটু বুঝে নিতে হবে। আমরা কি করে বুঝতে পারি, একটু ক্যালকুলেট করে দেখি তাহলে হিসেব মিলছে কি মিলছে না। তো সবার প্রথম লোকটাকে মেরে ফেললাম, ঠিক আছে, আপনাদের সাথে ভগবান করুক কারোর আমাদের সাথে যেন না হয়, লোকটা নেই, যে সিচুয়েশনে যেন ভেবেছিলাম সিচুয়েশনে আমি ট্রিগার করছি, ইকুয়াল টু করে আমি এই ফিগারটা নিয়ে নিলাম, নিয়ে মানে আমি শুরুতেই এই ফিগারটা নিলাম, কিন্তু আমি শুরুতে টাকাটা পেয়ে কি করতে আমাকে দিয়ে দিতে হবে, আইদার ইন্স্যুরেন্স কোম্পানিকে দিয়ে দিতে হবে অ্যানুইটি নেওয়ার জন্য, কিংবা মিউচুয়াল ফান্ডে দেবো, তাহলে মাইনাস হয়ে গেল। এরপর আমি যেটা করছি দেখুন এখানে, এর এগেনস্টে আমি টাকাগুলো বার করছি, তাহলে এই যে ক্যাশ ফ্লো গুলো বার করছি, এটা তো একসাথে টাকাটা বার করছি না, থেকে থেকে বার করছি এবং ডিফারেন্ট অ্যামাউন্টের ক্যাশ ফ্লো। তাহলে রেট অফ ইন্টারেস্টটা কি হচ্ছে একটু দেখি আমরা। তাই জন্য যে ফর্মুলাটা ব্যবহার করা হয় সেটাকে বলে XIRR। IRR মানে ইন্টারনাল রেট অফ রিটার্ন। আমরা একবার আগে আপনি যদি দেখেন যে প্রথম স্লাইডটা যে পিপিটিটা পাঠিয়েছিলাম, আজকেও পোস্ট করেছি, আমরা লাস্ট স্লাইডে বলেছি যে ধরুন আমরা ব্যবসাদার লোক, কেউ চিনির ব্যবসা করছে, কেউ বিউটি পার্লারের ব্যবসা করছে, কেউ অন্য ব্যবসা করছে, যে কেউ ব্যবসা করছে, বিভিন্ন ব্যবসাতে বিভিন্ন ক্যাশ ফ্লো। আখের ব্যবসা করলে আখের ব্যবসা তো কোনো করিনি, আখের গাছ ফাছ যদি বসান, কি বট গাছের ব্যবসা করছেন, যেই হোক মানে গাছের ক্যাশ ফ্লো আলাদা হবে। কোনো বিজনেসে, বিউটি পার্লারের বিজনেসে আপনি হয়তো দেখলেন টাকা দিলেন, সব দোকান ফোকান একটু ভালো করে ফার্নিশ করে ইন্টেরিয়ার করে দিলেন, তারপরে 2 মাস বাইরে থেকে টাকা পেতে শুরু করে দিলেন, ঠিক আছে। কিন্তু আমি যদি অন্য কিছু ব্যবসা করি যেখানে ক্যাশ ফ্লোটা তো তাড়াতাড়ি হয়, ধরুন হাতির ব্যবসা করছে, হাতি তৈরি হচ্ছে, হাতি বিক্রি হচ্ছে, তো হাতির ব্যবসাতে তো 2 মাস হয়তো হবে না, হাতি তৈরি হবে না, হাতি তো একটু সময় লাগবে, মজা করেই বলছি আর কি। তো বিভিন্ন ব্যবসাতে বিভিন্ন ক্যাশ ফ্লো আছে, কোন ব্যবসাটাতে আমি টাকাটা দেবো এটাকে প্রজেক্ট ইভ্যালুয়েশন বলে, ঠিক আছে। যখন বড় বড় প্রজেক্ট আসে তখন ম্যানেজমেন্ট ডিসাইড করে কি ক্যাশ ফ্লো আছে, সেটা একটা টেন্টেটিভ নেয়, সেটা নিয়ে দেখে কোন ব্যবসাতে আমার রেট অফ রিটার্ন ভালো। আমাদের বাস্তব জীবনে যেটা হতে পারে, LICর সাথে একটা ধরুন কেউ এলো, আপনার কাছে টাকা আছে, সে বললো ভাই LIC মানি ব্যাক পলিসি করবো নাকি আমি মিউচুয়াল ফান্ডে দেবো, একটু বলতে পারে, তখন সে আপনি এরকম ভাবে IRR করতে পারেন। তো আমরা XIRR আর IRR এর পার্থক্য পরে বলছি। এইখানে আপনার যেটা লাগবে IRR লাগবে। কেন? আমি ইকুয়াল অ্যামাউন্ট না, আমি ইকুয়াল টাইমে, দ্য টাইম ইজ ইকুয়ালি স্পেসড, তো আমি IRR দিই। দেখুন ফাংশনটা, একটা ফাংশন ডাকছি আমরা, এতদিন PV, NPV এসব ডেকেছিলাম, এবার একটা ফাংশনকে রেখেছি, সে ফাংশনটার নাম IRR যাই ডাকলাম, এখানে কমা দিয়ে দিই, IRR ভ্যালুস, বলছে ভাই ভ্যালুসটা দাও। আমরা শুরু থেকে ভ্যালুসটা দিয়ে দিলাম, যে ভাই ভ্যালুস মানে ক্যাশ ফ্লোটা কিরকম, শুরুতে আমি দিয়ে দিচ্ছি 1,03,00,000 টাকা, তারপরে 10,50,000 করে বার করছি, ঠিক আছে। গেস মানে এটা খুব বড় সংখ্যা হলে এক্সেল বলে, এক্সেল তো পারমুটেশন কম্বিনেশন করবে, এখানে পারমুটেশন কম্বিনেশন মানে এক্সেল এখানে আপনার জানতে চাইবে যে ভাই কি দিয়ে শুরু করবো, ট্রায়াল এন্ড এরর করে ফিগার বার করে, আপনি যে কোনো একটা সংখ্যা দিতে পারেন, কিন্তু এই ছোট ফিগারে লাগে না, তাই গেসটা তাই জন্য সেই হিসেবে দেয়, অপশনাল ব্র্যাকেটের মধ্যে আছে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, তো আমরা তাই জন্য গেস দিচ্ছি না। দেখুন এখানে 12 এলো, একদম 12, আমরা যে হিসেবে ডিসকাউন্ট করেছি ওই হিসেবে। এটাই হচ্ছে মজা, যখন হিসেব মিলতে শুরু করবে দেখুন আমরা পুরো ভেজাল নেই, একদম 12 তো 12, আমি ডেসিমাল বাড়াচ্ছি, 12 তো 12ই পাবো, ঠিক আছে। তো এটাতে কি প্রমাণ হলো, আমি যেভাবে ডিসকাউন্ট করেছিলাম, পিভি যে গল্পটাতে আমি ধরেছিলাম আপনাদের, সেই সেম গল্পতে আমি যদি এই ক্যাশ ফ্লো পাই, এই মডেলটা সাস্টেনেবল 12%, ঠিক আছে। এটা আমরা কিভাবে বার করলাম, সিম্পল, নেট প্রেজেন্ট ভ্যালু দিয়ে। তো আপনি নেট প্রেজেন্ট ভ্যালু দিয়ে মানে সিরিজ অফ ক্যাশ ফ্লো, একটা ক্যাশ ফ্লো আপনি বছর বছর পাচ্ছেন, সেটাকে ডিসকাউন্ট করতে চাইছেন, যে আজকের দিনে যেমন আমরা বলেছিলাম লামসাম ডিসকাউন্ট করব, ক্যাশ ফ্লো যদি ডিসকাউন্ট করে আজকের দিনে কি ভ্যালু, যার এগেইনস্টে আমি ক্যাশটা ডিরাইভ করতে পারবো, তো সেটা তার মানে আমার ভদ্রলোককে ইকোনমিক্যালি যদি রিপ্লেস করি, আমি ভদ্রলোককে ইকোনমিক্যালি রিপ্লেস করলে আমার 1,03,00,000 আমার গল্পটা দাঁড়িয়ে যাবে, এবং তার জন্য মডেলটা আমাকে 12% এটা, এবং আমি ইনফ্লেশন অ্যাডজাস্টেড 5%, পরের বছর ভদ্রলোক বেঁচে থাকলে আমার 10,50,000 ফ্যামিলিতে রোজগার হতো, আমি নেবো 10,50,000, পরের বছর কত আছে 11 লাখ, বোধহয় 2,500, এরকম ভাবে নেব। তো আপনাদের এটা যে মডেলটা ঠিক মতো দাঁড়িয়েছে সেটা বোঝানোর জন্য আমি এই ফাংশনটা আপনাদের দেখিয়ে দিলাম, IRR, ইন্টারনাল রেট অফ রিটার্ন। এবার আমরা আরেকটা এখানে, আচ্ছা ভিক্টর দা শোনা যাচ্ছে তো দাদা? না একদম খুব পিন অফ সাইলেন্স সব, বুঝতে পারছি। হ্যাঁ শোনা যাচ্ছে, কন্টিনিউ করুন প্লিজ। থ্যাংক ইউ। এবার দাদা থ্যাংক ইউ। এটা XIRR IRR পার্থক্য কি একটু বলে দিই, অনেকে ভুলিয়ে যেতে পারে। দাদা লাইফটা না IRR এর মতো চলবে না। IRR হচ্ছে ইউটোপিয়ান সিচুয়েশন, খুব মসৃণ, বছর বছর একদম সুন্দর ডিসিপ্লিন ঘটনা ঘটছে, কিন্তু লাইফটা বলে তো VUCA নয়, VUCA, VUCA, ভোলাটিলিটি, আনপ্রেডিক্টেবিলিটি, কমপ্লেক্সিটি, অ্যাম্বিগুইটি,
ঠিক আছে, লাইফে অনেক আপস এন্ড ডাউনস হবে, মার্কেটে যেমন মার্কেটে আপস এন্ড ডাউনস হয়, কারণ মানুষের জীবনেই আপস এন্ড ডাউনস, মানুষের জীবনে যা হয় মার্কেটেও তাই হয়। তো এনিওয়ে আমরা এখানে এই এক্সআইআর যে গল্পটা আছে তার ডিফারেন্সটা কি হচ্ছে, এক্সআইআর আমাকে ডেট দিতে হবে, আইআরআর খুব ভদ্রভাবে ইকুয়ালি স্পেসড ক্যাশ ফ্লো, মানে 10 লাখ জবে তুলছি তার পরের বছর ওই দিনই এসে আমি 10,50,000 তুলছি। কিন্তু আমি যদি ডিফারেন্ট টাইপের, ধরুন যে বছর তুললাম তার 3 মাস বাদে আবার একটা টাকাটা তুললাম, বা 2 বছর বাদে, 2.5 বছর বাদে তুললাম, তখন যে প্রবলেমটা আসে তার জন্য আমাকে এক্সআইআর লাগবে, ইকুয়াল টু এক্সআইআর। আমরা যদি এক্সআইআর এখন লিখিনি, ফাংশন দিন একটা ক্যালকুলেশন দেখে নেবো, ইকুয়াল টু এক্সআইআর দিন, ব্র্যাকেট দিন, ফার্স্টে ভ্যালুর পর একটা নতুন সদস্যকারে ঢুকিয়ে দিল ডেট, তাহলে ডেট নিতে হবে, আমরা ক্যালকুলেট করে আপনাদের দেখিয়ে দেবো। আমরা এক্সআইআর এর ক্যালকুলেশন নেবো। গতবারে রাকেশ স্যার আমাদের এক একটা এক্সাম্পলের থ্রু দিয়ে বলেছিল, তো আমরা ফিডব্যাক পেয়েছিলাম, তো আজকে সেরকম এক্সাম্পলের রেসপেক্টে আমরা নেট প্রেজেন্ট ভ্যালুটা দেখলাম। আমরা আরেকটা ফাংশন নেবো এক্সআইআর, বাড়ি কিনবো, বাড়ি কিনে বাড়ির থেকে ভাড়া নেবো, ভাড়া নিয়ে বাড়িটা বিক্রি করে দেবো, ঠিক আছে। এবার আমরা সেটা এক্সআইআর নিয়ে দেখবো, কি হলো না হলো, কত রিটার্ন পেতে পারি, হ্যাঁ সেটা আমরা দেখবো। তো এক্সআইআর বেসিক্যালি হচ্ছে এক্সটার্নাল ইন্টারনাল রেট অফ রিটার্ন। ইন শর্ট আপনি এক্সআইআরটা প্র্যাকটিক্যাল কেসের মানে কেসে ব্যবহার করবেন, কারণ ওখানে ডেট দিতে পারবেন, আর ইকুয়ালি স্পেসড ক্যাশ ফ্লো হওয়ার দরকার নেই, ইকুয়াল টাইমে আপনি ক্যাশ ফ্লো নিচ্ছেন তার দরকার নেই। আইআরআর সিম্পল লাইফ, এক্সআইআরটা প্র্যাকটিক্যাল লাইফ, ঠিক আছে। তো এই হচ্ছে নেট গল্প। আমরা আইআরআর এর একটা এক্সাম্পল নেওয়ার চেষ্টা করি, অলরেডি নেওয়া আছে, তো আমরা দেখে নেব কোথায় আছে। হোম লোনের গল্পতে আমরা এই হোম লোনের গল্পটা তো আসবো, তার আগে একটা আইআরআর এর গল্প আমরা দেখে নেব। আমি পরের বার এই হোয়াটসঅ্যাপটা, আচ্ছা ততক্ষণে আমি একটুখানি একটা ছোট্ট জিনিস বলি, তাতে এনাদের বুঝতে সুবিধা হবে। আমার ভয়েস শোনা যাচ্ছে তো? একদম পরিষ্কার বলুন। আচ্ছা, হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ, আইআরআর আর এক্সআইআরআর কে আমি একটা ছোট এক্সাম্পল দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ধরুন আপনারা সবাই ইন্স্যুরেন্স করেছেন, ইন্স্যুরেন্স করার সময় কি করেন আপনারা, যে প্রতি বছরে আপনারা একটা ইকুয়াল অ্যামাউন্ট অফ প্রিমিয়াম দেন, যে প্রতি বছর আমি 50,000 টাকা বা 1 লাখ টাকা একটা প্রিমিয়াম দিলাম। তো এই ধরনের প্রোডাক্টের যখন আমরা রেট অফ রিটার্ন বের করতে চাই, তখন আমরা আইআরআর বের করব। কিন্তু ধরুন আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন, কোনো মাসে 10,000 টাকা করে দিয়েছেন, তারপরে আবার 4 মাস পরে 30,000 টাকা করেছেন, তারপরে আবার 6 মাস পরে আবার 50,000 টাকা করেছেন, তারপরে আবার যখন পুজোর বোনাস পেয়েছেন তখন 1,20,000 টাকা করেছেন, তারপরে সপ্তাহে আরেকটা 70,000 টাকা করেছেন। এবার ধরুন তারপরে আপনার একটা মিউচুয়াল ফান্ডের একটা ভ্যালু সার্টেন হয়েছে, তো সেইখানে আমরা যখন যে আমি কত পার্সেন্ট রিটার্ন পেলাম এই মিউচুয়াল ফান্ডটা থেকে, এইটা ক্যালকুলেট করার সময় আমাকে এক্সআইআরআর ইউজ করতে হবে। তার মানে ইকুয়াল টাইমের ইন্টারভ্যালে যদি আমার কোনো মানে ইনভেস্টমেন্ট হয়, সেক্ষেত্রে আমি আইআরআর দিয়ে তার ইন্টারনাল রেট অফ রিটার্ন বের করতে পারি। বাট যদি আমার ইকুয়াল টাইমের গ্যাপে যদি না হয় বা ইকুয়াল অ্যামাউন্ট যদি না থাকে, ইন দ্যাট কেস অলসো আমাদের এক্সআইআরআর ইউজ করতে হবে। থ্যাংক ইউ। থ্যাঙ্কস। আচ্ছা স্যার যেটা বললাম, আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে দেখিয়ে নিই যে এক্সআইআরআর এ কি ব্যাপারটা থাকছে, ঠিক আছে। আপনারা একটা জিনিস মনে রাখতে পারেন, ওই গ্রাফের পাতা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস থাকতো না, তো এক্স অ্যাক্সিসটা টাইমের অ্যাক্সিস। তো এক্সআইআরআর যখন বলছি মনে রাখার জন্য, তার মানে ডেটটা দিতে হবে, ডেট রিপ্রেজেন্টস দ্য টাইম। তো ধরুন আমি একটা বাড়ি কিনেছি, বাড়ি কেনা উচিত কি না উচিত পরে দেখছি, বাড়িটা কিনেছি, তো বাড়িটা ধরলাম 1 কোটি টাকা দিয়ে কেনা হয়েছে, ঠিক আছে। বাড়িটা কেনার পর আমি অ্যাপ্রক্সিমেটলি ধরুন 22,000 টাকা ভাড়া পেয়েছি, ঠিক আছে। আমি এখানে ক্যাশ ফ্লো দিচ্ছি, তাহলে 1 কোটি টাকা যেটা আমি দিয়েছি সেটা আমি যদি পজিটিভ ধরি, তাহলে 22 লাখ টাকা 22,000 টাকা নেগেটিভ হবে, আমি একটু গন্ডগোল হতে পারে। তাহলে আমি একটা কাজ করে দিই, 1 কোটি টাকা যখন দিয়েছি মনে রাখতে সুবিধা হবে, এটাকে আমি মাইনাস করে দিই, ঠিক আছে। এটাকে মাইনাস করে দিলাম, আর 22,000 টাকা আমি পজিটিভ রাখছি, কারণ ওটা ঘরে টাকাটা উঠছে, ঠিক আছে। তো এই 22,000 টাকা দিয়ে ভাড়া চলছে। আচানক যে ভাড়া দিচ্ছিল সে, যদিও এটা হয় না, একটু আগের থেকে সময় পাওয়া যায়, তাও ধরলাম 1 বছর বাদেই ও বললো না আমি পারবো না, বেরিয়ে যাবো দাদা, ঠিক আছে। তাহলে পরে যখন এই 1 ডিসেম্বরে নোটিস দিল, 31 ডিসেম্বরে যখন বেরিয়ে যাচ্ছে, তখন আমি দেখলাম আর রাখা সম্ভব হচ্ছে না, ইনসিডেন্টালি আমি একটা লোকও পেয়ে গেলাম, বাড়িটা বিক্রি করে কথা বলছি, বাড়িটা যখন বিক্রি করে দিলাম, সেখান থেকে আমি ধরুন পেলাম অ্যাপ্রক্সিমেটলি 1 বছরের বাড়িটার দাম ধরুন 1,05,00,000 টাকা হচ্ছে। আমরা করে নিই 1,05,00,000 টাকা হচ্ছে। তাহলে এই যে ক্যাশ ফ্লো হলো, শুরুতে আমি 1 কোটি টাকা দিয়েছি, তারপরে 22,000 দিয়ে কিছু আপনারা বড় ড্র্যাগ করে নিতে পারেন, ড্র্যাগ করে মানে আরো বড় কেস স্টাডিজ হিসেবে দেখতে পারেন।
পরে বাড়িটা আমি বিক্রিও করে দিলাম, করে দিয়ে দেখুন এক্সআইআর যে ফিগারটা সেরকম আপনারা দেখুন দুটো সেল এসছে, ডেটস এখানে দেখছেন, এখানে ফার্স্টে ভ্যালুজ আছে, ভ্যালুজটা নীল রং দিয়েছে দেখুন, এক্সেল নীল কালার দিয়েছে, লালটা এখানে ডেট দিয়েছে। এক্সআইআর আমরা পরিষ্কার দেখে নিলাম ভ্যালু এসে 7.53। তার মানে এই যে ক্যাশ ফ্লোটা হয়েছে এখান থেকে এত আমি নাটক ফাটক করে 7.53 একটা ক্যাশ ফ্লো পেয়েছি, ঠিক আছে, 7.5% মতো। তো এরকম ভাবে আমরা মডেল, বিজনেস মডেল, তো এটা একটা ধরুন বিজনেস মডেল, একটা বিজনেসের এই মডেল আসছে ক্যাশ ফ্লো। কেউ স্টিলের প্লান্ট খুলবে তার একটা আলাদা, কেউ আখের রসের দোকান খুলবে তার একটা, এরকম করে বিভিন্ন প্রজেক্ট আছে। যে প্রজেক্টে এক্সআইআর বেশি হবে সেই প্রজেক্টটাতে আইডিয়ালি ইনভেস্ট করা উচিত বা করে। জেনারেলি এলআইসি, উইথ ডিউ রেসপেক্ট, এলআইসি তো বেসিক্যালি একটা ইন্স্যুরেন্স প্ল্যান। এলআইসি মানি ব্যাক প্ল্যানে আপনি যদি দেখেন এলআইসির সব খেলাগুলো হয় কিন্তু সময়ের আপেক্ষে। মনে হয় বা খুব লুক্রেটিভ, পয়সাটা তো ম্যাচ করছে, এত বছর এত টাকা দিলে তারপরের বছর থেকে এত টাকা দেবে, বাবা কি করে দেবে, কিছুই না, সময়টা বেশি করে নিয়ে নেয়, সেটা আমরা বুঝতে পারি না। তো আপনি সেইগুলো বোঝার যাতে যায়, গুলিয়ে যাতে না যায়, এক্সআইআর এ ফেলবেন, হয়ে যাবে। মিউচুয়াল ফান্ডও স্যার যেটা বললেন, এবং ধরুন কোনো মাসে ভাড়াটা হয়তো ভাড়াটা দেয়নি, 30-এ 1 জুনে দেওয়ার কথা ছিল, 1 জুনে দেয়নি, ও হয়তো দিয়েছে 15 জুন, কথা বলছি 15 জুন। অল্প হলেও কিছু একটা ফ্র্যাকশনাল লেভেলে হয়তো এখানে দেখছেন না, কিন্তু ফ্র্যাকশনাল লেভেলে হলেও চেঞ্জ করবে। তো এইরকম ভাবেই আমরা যদি টাইমের গল্পটা আসে আমরা এক্সআইআর এরকম ভাবে করতে পারি। তো এটা আমার আইআরআর চলে গেল, এক্সআইআর হয়ে গেল। আর এবার আমরা যেটাতে যাবো, এটা তো হোম লোনের গল্পটাতে যাবো। এগুলো মোরালেস আমরা বুঝে গেছি। আমি একটু বলেছিলাম আপনাদের অনেকের প্রশ্ন এসেছিল, ওয়াক থ্রু করাবো। তো এখানে দেখবেন আমরা যদি সম্ভব হয় ফিউচার ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু সব লেখা আছে। আপনারা ক্লাস নোটস এর কথা বলেছিলেন, আমি এই শিটে আছি, আমার অ্যানুইটির এক্সাম্পলটা অন্য শিটে, তাই না, ভাবলাম একটু আমি ছোট করে বলে দিই। একটু ক্লাস নোটস বলতে ডেফিনেটলি আমরা দিচ্ছি, আমরা অন্যান্য দেখেছেন মানে অন্য চ্যানেলের ভিডিও দিয়েছি, ওগুলো আমাদের তৈরি করা না, কিন্তু মোরালেস কনসেপ্টে যাতে বোঝা যায় সেই জন্য আপনারা ফরওয়ার্ড করেছি। আপনাদের ওই চ্যানেলদের সাথে আমাদের কোনো ইকোনমিক সাবস্ক্রিপশন কিছু নেই, আপনাদের সাবস্ক্রাইব করতে হবে না, কন্টেন্টটা বোঝার জন্য। মানে আজকে যদি ডাউটস থাকে সেশনের পর আমরা অ্যাড্রেস করবো বেসিক গুলো, যে এইসব প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু থাকে, কিন্তু আমরা এক্সপেক্ট করবো বড় ছবি রিলেটেড কোনো প্র্যাকটিক্যাল কেস স্টাডি পেলে ভালো লাগবে। তো এখানে আমরা যেমন পরিষ্কার বলেছি, প্রেজেন্ট ভ্যালু এন্ড ফিউচার ভ্যালু সাইন্স শুড বি ডিফারেন্ট, রিজন ইজ ক্যাশ ফ্লো, রেট অ্যান্ড এনপার শুড এগ্রি উইথ ইচ আদার। আমরা এখন মাসকাবারি গল্পতে কিন্তু যাইনি বা সেরকম ভাবে ক্যালকুলেশন করিনি। এসআইপি যদি করি মান্থলি ভাবে, নর্মাল এখন কি করছি, ধরে নাও 14%, 14/12, ওটা প্রিসিশন আসে না। 14/12 করলে হবে না, আপনি 14/12% পাচ্ছেন, মাসে মাসে 12%/12, 1% করে যদি আপনি কম্পাউন্ডিং করেন বছরের শেষে 12%-এর বেশি হয়ে যাবে। তো ওগুলো যদি আপনি অ্যাডজাস্ট করতে চান, আমরা অবশ্যই পরবর্তীকালে বলবো। এখানে লিখেছি রেট অ্যান্ড এনপার শুড এগ্রি উইথ ইচ আদার। এই যে প্যারামিটার গুলো আছে, রেট অফ ইন্টারেস্ট আর নাম্বার অফ পিরিয়ড, এটা যেন একে অপরের সাথে এগ্রি করে। মানে নাম্বার অফ পিরিয়ডস, আমি যদি রেট অফ ইন্টারেস্টটা মান্থলি এক্সপ্রেস করি, নাম্বার অফ পিরিয়ডটা আমাকে মান্থলি এক্সপ্রেস করতে হবে, এই ব্যাপার। বিকজ এক্সেল ওয়ান্টস টু নো কতবার করব আর কি রেটে করবো, তাই জন্য আমাকে বলতে হবে কম্পাউন্ডিংটা কি, সেগুলো আপনার বলা আছে। এবং দেখুন এখানে একটা ছোট্ট করে কেস স্টাডিও আমরা রেখেছি, ভ্যালু অফ ₹100 আফটার 1 year at 10%। তো এখানে ফর্মুলাটা দেওয়া আছে, আপনি ক্লিক করে দেখতে পারেন। অ্যাকচুয়াল ভেতরে ফর্মুলাটাতে কি আছে সেটাও আপনার এখানে লিখে দিয়েছি, যে কি হচ্ছে না হচ্ছে দেখার জন্য, কি কি অর্ডারে প্যারামিটার এগুলো। এফভিটা হচ্ছে ফাংশন, রেট, এনপার, পিএমটি, পিভি টাইপ। যখন এফভি ফাংশন হচ্ছে এটা প্যারামিটার হচ্ছে। আবার যদি ধরুন এখানে তলা থেকে পিভি ফাংশন হয়েছে, পিভি যদি ফাংশন হয় তাহলে বাকি সময় যে ভেতরের জিনিসগুলো আছে ওগুলো প্যারামিটারগুলো আমরা সেপারেট করছি, ডিলিমিটার দিয়ে বলে দিয়েছি। এবার হাফ ইয়ারলি ডিসকাউন্টিং করছেন তাহলে কি হবে, সব গল্প কিন্তু ছোট ছোট করে আমাদের এখানে বোঝানো আছে। আপনি সময় করে দেখবেন, অসুবিধা হলে তো আমরা পরবর্তীকালে নিশ্চয়ই থাকবো। তো এটা একটা ওয়াক থ্রু করে দিলাম যাতে আপনাদের অসুবিধা না হয়, এবং যাদের এগুলো তো বুঝতে অসুবিধা হচ্ছে তারা স্ট্রেট অ্যান্ড সিম্পল এখানে আপনারা এখানে দেখুন, হাউ মাচ শুড আই গেট, এটা লামসাম কম্পাউন্ডিং এর কেসগুলো আমরা দিয়েছি। যে ভাই আমি 1 লাখ টাকা দিয়েছি, 12% রেটে, আমি 5 বছর টাকাটা রাখবো। কি সব বলছেন আপনারা, অমৃতকাল দেখি ভাই, অমৃতকালে তাহলে 1 লাখ টাকা রাখলে আমার 12% রেটে, 12 তো হবে না, 14 পেয়ে যাবেন। এখন 14ই দিই, তো 14 হলে অলমোস্ট 5 বছরে ডবলের কাছাকাছি আপনার চলে আসবে। এবং কি করে হচ্ছে ছোট্ট করে আমি একটা ডিটেল এক্সপ্লেনেশন দিয়েছি। কিরকম এক্সপ্লেনেশন, যে ভাই প্রথম বছর 1 লাখ টাকা বেড়ে 1,14,000 হবে, তারপরে 1,29,960 হবে। দেখুন 5th ইয়ারে গিয়ে 5 বছরে গিয়ে কিন্তু 1,92,000 হচ্ছে। আপনি এখানে 7 দিলে এই জায়গাটা বাড়বে না, আপনি বাড়িয়ে নিয়ে দেখতে পারেন। তো একটা জাস্ট এক্সাম্পল হিসেবে রেখে দিই যাতে আপনাদের অসুবিধা না হয়। অনেকে নোটস এর কথা বলছিলেন দাদা, তো আমরা চাইছিলাম যে নোটস এর ব্যাপারটা আপনাদের মানে একটু যেন এটার থেকে দেখবেন। লামসাম ডিসকাউন্টিং এর গল্পটা আমরা রেখেছি, কিভাবে করবেন, মানে জাস্ট উল্টোটা।
ঠিক আছে। আমরা ফার্স্টে এসআইপি যে রেগুলার ইনভেস্টমেন্টস ওটা বছর বছর করে সিম্পলিসিটির জন্য রেখেছি, হাউ মাচ শুড আই সেভ পার ইয়ার। পরবর্তীকালে দেখবেন ওটা আমরা রেখেছি মাসকাবারিতে ভেঙে নিচ্ছি, পার মান্থ কত করে সেভ করবো। তো এফেক্ট এরম ভাবেই আমাদের সব ডেমনস্ট্রেশন গুলো দেওয়া আছে, একটু সময় করে দেখবেন, আমার মনে হয় না খুব একটা অসুবিধা হবে। চলুন আমরা এবার আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিচ্ছি যে এক্সআইআরটা আমরা কিভাবে ইউজ করব। সেটা হচ্ছে আমরা যেহেতু যখনই কোনো ইকুইটিতে ইনভেস্ট করি বা কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি, তখন তো আমরা একবারে ইনভেস্ট করি না, আমরা ওভার দ্য ইয়ার্স ইনভেস্ট করি। যখন যখন যেরকম ভাবে হাতে টাকা আসে সেটা আমরা ইনভেস্ট করি। তো সবাই যদি এখানে, তো গুগল মিটের মধ্যে আমি স্ক্রিনশট শেয়ার করতে পারছিলাম না, আমি হোয়াটসঅ্যাপে একটা স্ক্রিনশট শেয়ার করেছি। আপনারা সবাই হোয়াটসঅ্যাপে আছেন, একটু কাইন্ডলি হোয়াটসঅ্যাপটা খুলে দেখবেন, একটা স্ক্রিনশট শেয়ার করেছি। এটা একজন কাস্টমার, তার টোটাল ইনভেস্টমেন্ট হচ্ছে 6 কোটি, তার টোটাল গেন এখন হচ্ছে 70 লাখ মতো, এবং টোটাল কারেন্ট ভ্যালু যেটা সেটা 6,74,75,672 টাকা দেখাচ্ছে। এবং এখানে দেখুন, যদি আপনি দেখেন অ্যাবসলিউট রিটার্ন মানে হচ্ছে আমার টাকাটা টোটালের উপরে কত বেড়েছে, মানে 6,04,00,000 উপরে 70 লাখ টাকা, মানে আমার কত পার্সেন্ট গ্রোথ, সেটা হচ্ছে 11.67। আর আরেকটা হচ্ছে এক্সআইআরআর মানে হচ্ছে যে এই 6 কোটির মধ্যে পুরো 6 কোটি তো আমার কাছে পুরো সময় ধরে নেই, তার মধ্যে ধরুন 1 কোটি এসেছিল 3 মাস আগে, ঠিক আছে, তারপরে 2 কোটি এসেছিল তার 15 দিন পরে, তারপরে 1 কোটি এসছে তার 18 দিন পরে। সেখানে দেখুন একটা এক্সআইআরআর দেওয়া আছে 28.62। ইন অল প্র্যাকটিক্যাল পারপাস হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ, যে আপনি যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করছেন বা আপনি যখন আপনার একটা স্টকের পোর্টফোলিও মেনটেন করছেন, তার এক্সআইআরআর কি আমার ইন্ডেক্সের রিটার্নকে বিট করছে বা সিমিলার বেঞ্চমার্ককে বিট করছে, সেটা আপনাকে দেখতে হবে। মানে ধরুন আমি একটা কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলাম, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার পর আমি রিটার্ন পেলাম 13%, কিন্তু আমার ইন্ডেক্স রিটার্ন দিয়েছে 14%, তাহলে আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট না করে আমি সিম্পল ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করব। আপনারা কি সবাই স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন আমি যেটা শেয়ার করেছি হোয়াটসঅ্যাপে? হ্যাঁ পাচ্ছি। আচ্ছা হ্যাঁ স্যার, ওকে। তো এখানে যেমন দেখুন এক্সআইআরআর হচ্ছে 28%, ঠিক আছে। এক্সআইআরআর 28% মানে হচ্ছে এই যেরকম ভাবে ক্যাশ ফ্লোটা এসছে তার উপরে ওভারঅল ওনার টোটাল রিটার্ন দাঁড়িয়েছে হচ্ছে অ্যারাউন্ড 28.62%। বাট যেহেতু উনি এখনো পুরো 1 বছর হয়নি উনি ইনভেস্টমেন্ট করেছেন, তার জন্য দেখবেন ওনার অ্যাবসলিউট রিটার্নটা এক্সআইআরআর থেকে কম আছে। এটা যেই 1 বছরের বেশি হয়ে যাবে তখন কিন্তু অ্যাবসলিউট রিটার্নটা এক্সআইআরআর থেকে বেশি দেখানো শুরু করবে, অ্যাবসলিউট রিটার্নের পার্সেন্টেজটা বেশি হয়ে যাবে। তো প্রাইমারি পারপাস অফ শোয়িং ইউ দিস এক্সআইআরআর ইজ, যেটা প্র্যাকটিক্যাল পারপাস ইন অল সেন্স, আপনি কখনোই গিয়ে কোনো প্রজেক্ট ফাইন্যান্সের কাজ করছেন না, আমরা সাধারণ মানুষ, কিন্তু আমরা যখন ইনভেস্টমেন্ট করছি, ইনভেস্টমেন্ট করার সময় আমার ইনভেস্টমেন্টের থেকে আমার এক্সআইআরআর কত পার্সেন্ট আসছে সেটা আমাকে বেঞ্চমার্কের সাথে ম্যাচ করে নিতে হবে। মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করলাম, যদি অ্যাক্টিভলি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি, সেখানে আমাদের ফান্ড ম্যানেজার, ব্রোকার সবাই তার জন্য একটা ফান্ড ম্যানেজমেন্ট চার্জ নেয়, উইচ ইজ অন হায়ার সাইড, 1-1.5% মতো চার্জ হয়। তো তারপরে 1% বা 1.5% মতো চার্জ দেওয়ার পরে যদি আমরা নেট অফ চার্জ যদি আমরা ইন্ডেক্স ফান্ডকে বিট না করতে পারি, তাহলে পরে বেটার টু ইনভেস্ট ইন দ্য ইন্ডেক্স ফান্ড। দ্যাট ইজ ওয়াই এক্সআইআরআর ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট টু মনিটর ইউর অ্যাসেট পারফরমেন্স। চলুন প্রীতম বাবু, আপনি এই অ্যাবসলিউট ভ্যালুটা যেটা আপনি স্ক্রিনশটে দিয়েছেন, এটা কি ইন্ডেক্স ফান্ডের পারফরম্যান্স? না, অ্যাবসলিউট ভ্যালুটা ওনারই পোর্টফোলিওতে, ওনার ধরুন উনি এখন পর্যন্ত 6 মাস হয়েছে ইনভেস্টমেন্ট করেছে বা 5.5 মাস মতো হয়েছে, অন অ্যান অ্যাভারেজ 5.5 মাস মতো ইনভেস্টমেন্ট হয়েছে, তার জন্য অ্যাবসলিউট ভ্যালুটা এক্সআইআরআর থেকে কম দেখাচ্ছে। ওটা টোটাল রিটার্ন দেখুন, আপনি 6 কোটি টাকা ইনভেস্টমেন্ট করেছিল, এখন ভ্যালু 6,74,00,000, তার মানে ওনার 5 মাসের রিটার্ন হচ্ছে 70 লাখ টাকা। তার মানে অ্যাবসলিউট গেন ওনার হয়েছে 6 মাসে 11% মতো রিটার্ন হয়েছে। এখন তো মার্কেট খুব ভালো চলছে, লাস্ট 6 মাস 1 বছরে ইট হ্যাজ বিন এ ওয়ান্ডারফুল রান। দ্যাট ইজ ওয়াই ইউ সি দ্যাট এক্সআইআরআর ইজ অলমোস্ট 28.6%। তাও এনার মোস্ট অফ দ্য ইনভেস্টমেন্ট হাইব্রিড ফান্ডে আছে, মানে পুরো ইকুইটি ফান্ডে নেই, তাতেই এরকম রিটার্ন আসছে। তো সেটাই বোঝানোর জন্য এক্সআইআরআরটাকে আপনাকে মনিটর করতে হবে। এক্সআইআরআরটাকে আপনারা খুব কঠিনভাবে নেবেন না, সিম্পলি এক্সআইআরআর কত পার্সেন্টেজে সেটা ইন্ডেক্স রিটার্নের থেকে বেশি রিটার্ন দিচ্ছে কিনা এটা আপনাকে ফলো করতে হবে, এবং কত পার্সেন্ট বেশি, মানে আমরা কতটা বেশি ইন্ডেক্সকে বিট করতে পারছি সেটাই হচ্ছে আপনার যে অ্যাডভাইজার, সেটা তার এক্সপিরিয়েন্স এবং ক্যালিবার। থ্যাংক ইউ।
স্যার এই যে ইন্ডেক্স ফান্ড বা বেঞ্চমার্কের রেসপেক্টে কম্পেয়ার করতে বললেন, কাইন্ডলি এই দুটো টার্ম একটু বলবেন, এটা কি? এক্সআইআর টা না বোঝা গেল। রাইট ওকে, আমি বলি এবার হাইব্রিড মানে বিভিন্ন ফান্ডের ক্ষেত্রে না, যেমন ধরুন লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড, লার্জ ক্যাপ ফান্ড, স্মল ক্যাপ ফান্ড, এই প্রতিটা ফান্ডের একটা করে ইন্ডেক্স আছে। ধরুন স্মল ক্যাপ ফান্ডে কোনো একটা ফান্ডে আপনি ইনভেস্ট করেছেন, লেটস সে XYZ ফান্ডে, সেই ফান্ড মানে স্মল ক্যাপ যত কোম্পানি আছে তাদের নিয়ে একটা ইন্ডেক্স তৈরি করা আছে, ঠিক আছে? তো আমি দেখবো ইন্ডেক্স মানে কি, নিফটি বা সেন্সেক্স এগুলো হচ্ছে এক একটা ইন্ডেক্স। সেরকম ভাবেই ধরুন 250টা স্মল ক্যাপ ফান্ড নিয়ে BSE স্মল ক্যাপ ফান্ডের একটা ইন্ডেক্স করা আছে, মানে 250টা স্টক নিয়ে। সেরকম ভাবে ধরুন লার্জ ক্যাপ প্রথম 100টা কোম্পানি নিয়ে একটা লার্জ ক্যাপ ইন্ডেক্স তৈরি করা আছে ফর এক্সাম্পল। তো প্রতিটা ফান্ডের যে ইনফরমেশন ডকুমেন্ট থাকে এবং কি ইনফরমেশন মেমোরান্ডাম থাকে, যে দেখবেন ওই পারফরমেন্স যে কোনো জায়গায় যখনই লেখা থাকে মিউচুয়াল ফান্ডের, তার সাথে সাথেই তার সেটা কোন বেঞ্চমার্কের এগেনস্টে তার পারফরমেন্স কি সেটাও লেখা থাকে। মানে আপনার লেখা থাকবে যে নিফটি 500 ওই সময় কিরকম মুভ করেছে, সেই সময় আপনার লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড কিরকম ভাবে মুভ করেছে, বা মাল্টি ক্যাপ ফান্ড কিরকম ভাবে মুভ করেছে। মানে মাল্টি ক্যাপ ফান্ডের পারফরমেন্সকে আমরা যদি বেঞ্চমার্ক করতে যাই, তাহলে আমাকে নিফটি 500 এর সাথে বেঞ্চমার্ক করতে হবে, কেন কি তার মধ্যে বড় কোম্পানি, মাঝারি কোম্পানি, ছোট কোম্পানি, সব ধরনের কোম্পানি আছে, ঠিক আছে? কিন্তু আমি যদি ধরুন শুধু লার্জ ক্যাপ ফান্ডে ইনভেস্ট করি, লার্জ ক্যাপ ফান্ডের পারফরমেন্স আমি বেঞ্চমার্ক করবো হচ্ছে নিফটি 50-র সাথে। নিফটি 50 তখন বেঞ্চমার্ক হয়। এগুলো আমরা পরে যখন মিউচুয়াল ফান্ড আলোচনা করবো আরো ডিটেলসে, তখন আমরা এগুলো আরো ডিটেলসে আলোচনা করবো, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, কথা শোনা যাচ্ছে? হ্যাঁ বলুন। আমার তাহলে টার্গেট কি হবে সবসময়? অ্যাবসলিউট পার্সেন্টেজ যেটা আমি পাচ্ছি সেটা যাতে XIRR কে বিট করতে পারে। না অ্যাবসলিউট পার্সেন্টেজ তো ধরুন আপনি কালকে ইনভেস্ট করেছেন, একদিনে আপনার অ্যাবসলিউট পার্সেন্টেজ কত হতে পারে? মাইনাস হতে পারে, একটুখানি 2-4 মানে 0.2%, 0.1% পজিটিভও হতে পারে। আপনাকে দেখতে হবে ওভার এ পিরিয়ড অফ টাইম, মানে একদিন দুদিনের XIRR দেখে লাভ নেই। আপনাকে 3 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছরে আমার ফান্ড কি রিটার্ন দিয়েছে এবং ইন্ডেক্স ফান্ড কি রিটার্ন দিয়েছে, এই দুটোকে আপনাকে কম্পেয়ার করতে হবে। মানে আমার ফান্ডের XIRR আর আমার যে আরেকটা ইন্ডেক্স, হ্যাঁ রাইট সেটাকে বিট করতে আছে, ঠিক আছে? থ্যাংক ইউ। আমরা মিউচুয়াল ফান্ডের যখন পারফরমেন্স অ্যানালিসিস করব, আমরা যখন বলবো যে ভালো ব্রোকার আপনি কিভাবে সিলেক্ট করতে পারেন, কি কি দেখবেন, একটা ফান্ডে কি কি দেখবেন, আমরা এগুলো খুব ডিটেলস আলোচনা করব। জাস্ট XIRR কথাটা আলোচনা হচ্ছিল বলে আমি জাস্ট চিপিং করলাম। থ্যাংক ইউ। লেট প্রীতম দা কন্টিনিউ, উই উইল টক অ্যাবাউট ইট ইন দ্য নেক্সট ক্লাসেস অর সামওয়্যার। থ্যাংক ইউ। ঠিক আছে, আমরা দুটো যখন এই কথাগুলো হয়েছে 2-3টে জিনিস বলে দিই। আপনি বেঞ্চমার্ক নিয়ে কথা বলেছেন, আমরা সবকটা ছোট্ট করে বলে দিই। বেঞ্চমার্ক নিয়ে কথা বলেছেন, বেঞ্চমার্কটা আপনি ভেবে নিন রাস্তার অ্যাভারেজ ট্রাফিক স্পিড। এবার আপনার গাড়িটা কি রেটে আছে রাস্তাতে, একটা পার্টিকুলার রাস্তা ধরুন আপনি আসছেন সল্টলেক থেকে, ধরুন গড়িয়াহাটে আসছেন, কথা বলছি বাইপাস ধরে আসছেন, এটা লার্জ ক্যাপ স্পেস হল। এবার অ্যাভারেজ ট্রাফিক স্পিডটা হচ্ছে নিফটি। আপনি ধরুন সল্টলেক থেকে কসবা আসছেন, কিন্তু বাইপাস দিয়ে আসছেন না, শহরের মধ্যে দিয়ে ঢুকে আসছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে হয়তো মিড ক্যাপ বললাম সেটা। তো এই যে অ্যাভারেজ স্পিড বলছি, অ্যাভারেজ স্পিডটা আপনি সেটা নিফটি 50 বা প্রত্যেক ফান্ডের একটা বেঞ্চমার্ক থাকে। তো নিফটি 50 একটা মিউচুয়াল ফান্ডের মতো গল্প ভাবতে পারেন, তারও পোর্টফোলিও অফ স্টকস আছে। সে স্টকস গুলো কিরকম, কোল ইন্ডিয়া, স্ক্রিনে যদি দেখা যাচ্ছে আশা করি, কোল ইন্ডিয়া, BPCL, ITCL, তো কি গল্প আছে এরকম ভাবে দেখা যায়। তো আমাদের চেষ্টা যেটা স্যার বললেন, একটা বলপার্ক ফিগার রাখছি, যে আজকে রাকেশ স্যার, রামদেব আগরওয়ালা স্যারের একটা আর্টিকেল পোস্ট করেছেন। তো দেখবেন আজকে নিফটি কিছুদিন আগে 75 দেখাচ্ছিল, 75,000, সেন্সেক্স 75,000 দেখাচ্ছিল। তো ডবল হয়ে যাচ্ছে, 2030-এ বোধহয় উনি বলছেন 1.5 লাখ যাবে। তো এখান থেকে 2029-এর মধ্যে, তো 24 থেকে 29 গোটা 6 বছর মতো হয়। তো 24-এর মার্চ মাস, এপ্রিলে ঢুকে গেছে, আপনি ধরে নিন 24টা সবে ঢুকেছে, ধরে নিন 3 মাস ডিসকাউন্ট করে দিন, তাহলে আর রুল অফ 72 পড়েছে। 72/6 মানে 12%, খুব একটা রকেট সায়েন্স না। মানে উনি বলছেন অ্যাভারেজ ট্রাফিক স্পিডে নিফটি 12% দিকে, সেন্সেক্স নর্মাল করছে কিন্তু 1.5 লাখ চলে যাবে। তো সেরকম ভাবে আপনি ওরকম ভাবে দেখুন XIRR-টা, এটা আমার ওয়ে অফ লুকিং। রাকেশ স্যার যেটা বলছেন আমি সর্বসম্মতভাবে ওনার সাথে এগ্রি করছি, কিন্তু তাছাড়া একটা জিনিস আমরা মানুষ তারা বল পার্ক ফিগার রাখি, যে ফিগারটা আপনাদের বলেছিলাম গতবারে, যে ভারতবর্ষের জিডিপি গ্রোথ রেটের হিসেবে চেষ্টা করবেন XIRR রিটার্ন আপনাদের জানা ওভার আ পিরিয়ড অফ 5 ইয়ার্স ইকুইটি থেকে যেন অ্যাপ্রক্সিমেটলি 18%-এর ধারে কাছে থাকে। মোর দ্য মেরিয়ার, ভালো, কিন্তু সব বছর তো ভালো যায় না, কিছু বছর কম, কিছু বছর বেশি। 17-18% রাখলে এটা ঠিকঠাক ক্যাগার হয়। তো এটাই বলার ছিল, বললাম আমরা। তো এটাই হচ্ছে এখানে বেঞ্চমার্কের গল্পটা, এরকম ভাবে আমরা দেখব। কোন কলমটা ফলো করতে হবে স্যার আরেকবার বলুন কি?
যেটা দেখাচ্ছি তার কোড কলমটা এটা কলম ফলো করার নয়, কি কি কোম্পানি আছে নিফটির মধ্যে সেগুলো দেখাচ্ছিলাম। আপনার মিউচুয়াল ফান্ডের মধ্যে এরকম কোম্পানি থাকবে, টিম থাকবে, আপনার এখানে নিফটির মধ্যে এই প্লেয়ার গুলো আছে, বুঝতে পেরেছেন? তো আপনার মিউচুয়াল এটা পাবলিক ডোমেনে আছে, এটা আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু আপনি যখন আপনার মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন, ওরা ফার্স্টে ইনভেস্ট করবে, তারপরে মাসে মাসে আপনাকে ডিসক্লোজার দেবে। তো সেই হিসেবে চলুন আমরা রাকেশ স্যার একটা জিনিস বলে দিয়েছি, ব্যাপারটা একবার সাম আপ করে দিই, সুবিধা হবে। 1 লাখ টাকা দিয়েছিলাম, 2 বছর বাদে 20% হয়েছে, মানে নেট বেড়েছে 20%। 1 লাখ টাকা দিয়েছিলাম 2 বছর বাদে, মানে জানুয়ারিতে দিয়েছিলাম, 31শে ডিসেম্বর 2021, জানুয়ারি 2020 গেল, ক্যালেন্ডার ইয়ার ধরেছে 2021 গেল, 1,20,000। এক্সআইআর করে দেখলাম যেটা অ্যাবসলিউট 20 পেয়েছি, 20 কিন্তু হয়নি, কম্পাউন্ডিং এর গল্প তো, তাই জন্য হাফের থেকে সিম্পল ইন্টারেস্ট হলো 10% হতো অ্যানুয়াল, সেটা যাই ক্যালকুলেটর সঙ্গে পেয়ে গেলেন। এখানে আমরা 1 জানুয়ারি 20 লিখে দিচ্ছি, সাইন কনভেনশনটা দেখবেন ম্যাক্সিমাম সময় গুলিয়ে যায়, কি টাকাটা বেরিয়েছে ঘর থেকে 1 লাখ, ঘরে উঠেছে 1,20,000। এই 1,20,000 যেটা ঘরে উঠেছে, এটা খেয়াল হিসেবে যদি দেখেন 20% অ্যাবসলিউট রিটার্ন। আমার অ্যাবসলিউট রিটার্ন এত, যে অ্যাবসলিউট রিটার্নে কোনো টাইমের প্যারামিটার থাকছে না। অ্যাবসলিউট রিটার্নটাকে আপনি যদি অ্যানুয়ালাইজ করতে চান, তাহলে অ্যাবসলিউট রিটার্নটা কত বছরে হয়েছে আপনাকে বার করতেই হবে, নইলে আপনি কিন্তু অ্যানালাইজ করতে পারবেন না। তো সেই এক্সআইআর 9.5 হচ্ছে। তো এটাই হচ্ছে স্যার যেটা বলছিলেন এক্সআইআর এর গল্প, আমরা একটু বলে দিলাম। এবার আমরা হোম লোনের গল্পটাতে আস্তে আস্তে যাই। আচ্ছা, হোম লোনের গল্পটাতে যদি যান, এটা খুব সিম্পল। স্যার ওই এক্সআইআর এর ক্যালকুলেশনের জায়গাটা একটু বলবেন, এই যে 2 বছরে যেটা হলো ক্যালকুলেশন। হ্যাঁ স্যার আগেও দেখেছি এক্সআইআর এ আপনাকে যেটা দেখতে হবে স্যার, এক্সআইআর এ দেখুন এখানে দুটো প্যারামিটার চাই, ভ্যালু আর ডেট। তো ভ্যালু যেটা লিখেছি আমি এই কলমটা পুরো সিলেক্ট করে দিয়েছি, তাই জন্য এজে 9 এজে 10, এটা রোটা 9 নোটা 10, এটা আমি লিখিনি, আমি জাস্ট সিলেক্ট করেছি। এটা খেয়াল করবেন, ধরুন আমি ডিলিট করে দিলাম, তো এই ডিলিট করে দিলাম, ডিলিট করে দেখুন সিলেক্ট করছি, ধরে ড্র্যাগ করে দিচ্ছি, আপনার পুরো এই জিনিসটা এরকম ভাবেই চলে আসবে অটোমেটিক্যালি, আপনি কিছু করতে হবে না, টাইপ করার দরকার নেই। তো এখানে ফার্স্টে আমরা ভ্যালুগুলো দিয়ে দিলাম, তারপরে যেটা আছে AI 9 আর AI 10, এটা এই কলম। এই ডেট যদি আগে পিছু হয় এক্সআইআর কিন্তু কাজ করবে না, আপনার সিকোয়েন্সিয়াল অ্যাসেন্ডিং অর্ডারে রাখবে, ওল্ডেস্ট ডেট আগে থাকবে, নিউ ডেটটা কাছে থাকবে, লেটেস্ট ডেটটা কাছে থাকবে। সিমিলারলি সাইন কনভেনশনটাও দেখে নেবেন, দেখে নিয়ে করবেন। এক্সআইআর এর অনেক সময় দেখবেন ভ্যালু মিলছে না, আপনি ভাববেন কি হলো, কেন মিলছে না, এই কারণ। আর যদি এক্সআইআর এর রিটার্ন মানে ভুলভাল দেন, মানে ভুলভাল মানে বেশি দিলে না, ধরুন 1 লাখ টাকা দিয়েছেন, তারপরে তো 90 টাকা পেয়েছেন, ফেরত পেয়েছেন, তাহলে তো এক্সআইআর এর কাজ করবে না, মানে তো নেগেটিভ রিটার্ন হয়ে গেল। আচ্ছা, এখানে আমি একটা জিনিস মেনশন করে দিই, আপনাদের এক্সআইআর ক্যালকুলেশন করতে হবে না, কেন কি মোস্ট অফ দ্য অ্যাপ আপনারা যেটা ইউজ করবেন তার মধ্যে এক্সআইআর অলরেডি সিস্টেম থেকে ক্যালকুলেট করেই আপনাকে দেখাবে। ফলে এক্সআইআর ক্যালকুলেশন করতে জানাটা কিন্তু ইম্পর্টেন্ট না। ধরুন আপনি খুব ভালো এক্সআইআর ক্যালকুলেট করতে পারলেন, দ্যাট উইল নট ফেচ এনি অ্যাডিশনাল রিটার্ন ফ্রম দ্য মার্কেট। মেইন জিনিস হচ্ছে এক্সআইআরটাকে মনিটর করা, এক্সআইআর কি জিনিসটা বোঝা, এবং এক্সআইআর জিনিসটাকে মনিটর করা, বেঞ্চ মার্কিং করা ইন্ডেক্সের সাথে, যে আমার ইন্ডেক্সের কিরকম রিটার্ন আসছে, আমার ফান্ডের কিরকম রিটার্ন আসছে, দুটো আমি কি ইন্ডেক্সের থেকে বেটার রিটার্ন আর্ন করছি, এই রিভিউটা করাটা খুব দরকার, যেটা ব্রোকার বা অ্যাডভাইজার যিনি আছেন উনি তো করবেনই, বাট আপনাদের ওই জিনিসটার উপরে চোখ রাখতে হবে। থ্যাংক ইউ স্যার। এখানে একটা জিনিস হয়তো খুব বেসিক কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে আগের দিন আমরা ইকুয়াল টু রেট বলে একটা ফাংশন দেখছিলাম, রাইট? সেটাতেও রেট বার করছিলাম, আর এটাতেও একটা রেট বার করছি, মানে জানি না, খুবই বেসিক কোয়েশ্চেন হয়তো এটা না। এখানে এক্সআইআর না, ঠিক আছে স্যার, বেসিক প্রশ্ন নিয়ে কখনো কিন্তু করবেন না, শুধু প্রশ্নের অর্ডারিং কখন করছেন সেটা নিয়ে স্যাররা আমাকে যেভাবে গাইড করেন আমি সেরকম ভাবে চলবো। তো গল্পটা হচ্ছে স্যার, রেটটা এক্সআইআর এর যে গল্পটা আপনি দেখছেন স্যার, এক্সআইআর কিন্তু রেট চাইছে না, ইন্টারনাল রেট অফ রিটার্ন সেটাই আপনাকে এখানে চেয়েছে, এক্সআইআর রেট চাইছে না। গতবারে যেটা আমরা করেছিলাম সেটা পিভি এনপিভির জন্য রেট ইউজ করেছিলাম আমরা, এতে বাবার আসবো রেটে। আমি যেটা রিকোয়েস্ট করতে পারি স্যার, বারবার বলছি, আপনি ছোট ছোট প্রবলেম নিন, প্রয়োজনীয় প্রবলেমটা নিয়ে এক্সেলে প্র্যাকটিস করে কি আনসার আছে স্ক্রিনশট করে পাঠান। আমি কাউকে কম্পেয়ার করছি না, কিন্তু যে দাদা দেখবেন সকালবেলা, ওনার নামটা অরুণাংশু না অয়নাংশু বোধহয়, ওই দাদা দেখবেন, সেই বলছি, সরি ও দাদা বলছেন। তো দাদা আপনি রেটের জায়গায় আপনি তো বলার কিছু নেই, আমি আপনাকে আই এম জাস্ট ইউজিং ইউর শোল্ডার। সবাইকে বলবো আপনার ফুটস্টেপস ফলো করতে, আপনি যেরকম ভাবে প্র্যাকটিস করছেন করে আমাকে পাঠান, আমি উত্তর দেবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এখানে এক্সআইআর এর কোনো রেটের, এক্সআইআর এর রেটটা ইন্টারনাল রেট অফ রিটার্ন, কারণ ওখানে আমার ক্যাশ মানে একসাথে টাকা দিচ্ছি না বলে ওটাও রেট অফ ইন্টারেস্টের মতোই আপনি ধরে নিন, ঠিক আছে? এসআইপিটা বেসিক্যালি এসআইপি ক্যাগার রিটার্নে বলা যায় না,
এসআইপি রিটার্ন আমরা আসবো, এসআইপিটা সবসময় এক্সআইআরই বলতে হয়। তো অনেক ওয়েবসাইট এবার দেখবেন আপনার খটোমটো লাগবে, মানে এরা তো ভুল বলছে আলবাত বলছে, কোনো সমস্যা নেই, কেন এক্সআইআর রিটার্ন এসআইপি রিটার্ন সবসময় এক্সআইআর হয়। ঠিক আছে স্যার, আমরা এটাতে যাব যে একটা ধরুন হোম লোন নিয়েছি 1 কোটি টাকা 9% রেটে, দাঁড়ান এটা একটু সরিয়ে দিই। 1 কোটি টাকার হোম লোন নিয়েছি 9% রেটে, লোন টেনিউর 25 বছর, আমার ইএমআই কত হবে? এটা মূল্যে মাথায় তো বিশাল চাপ পড়ে, কিছু করতে হবে না, খুব সিম্পল ব্যাপার। ইএমআই মাসে মাসে যে দিতে পড়বে ইকুয়েটেড মান্থলি ইনস্টলমেন্ট, ওর জন্য ফাংশন আমরা পড়েছিলাম পিএমটি। ঠিক আছে, এবার দেখুন পিএমটিটা করছি। কি করেছি আমি? ফার্স্টে সবার প্রথম রেটটাকে ডিভাইডেড বাই 12 করে দিই, প্লেন অ্যান্ড সিম্পল। 9% দিচ্ছে, তাহলে 9% ডিভাইডেড বাই 12। ঠিক আছে, আপনি বললেন AF2 দিয়েছেন, 12 কোথায় লিখেছেন? 12 লেখা আছে, দেখুন এখানে আমি অলরেডি করে রেখেছি। 9% বাই 12, যাই আনসার আসে আমি ওখানে রেফার করেছি, এগুলো সেল রেফারেন্স হয়। ঠিক আছে, আমি AF2 তে করেছি। এবার কি বলেছি? রেট আমি দিয়ে দিলাম 9% বাই 12, পিএমটি ক্যালকুলেট করবো। পিএমটিটা আমার এখানে ইএমআই কাজ করবে। এনপার কত বছর? 25 বছরের হোম লোন। আমরা বলেছিলাম যে এক্সেল কে কষ্ট দিও না, এক্সেলের অত বুদ্ধি নেই, এক্সেল কে ইজিলি বলে দিতে হবে। রেট অফ ইন্টারেস্ট মান্থলি যদি বলি, পিরিয়ডটাও মান্থলি বলতে হবে, তাহলে 25 × 12 300 হয়, আমি লিখে দিলাম। প্রেজেন্ট ভ্যালু মানে হোম লোনটা যখন নিচ্ছি আপনি ভাবুন কি হচ্ছে, আমি ফার্স্টেই কিন্তু টাকাটা পেয়ে যাচ্ছি। বাস্তবে একটু চেঞ্জ হতে পারে, কিছুটা ডাউন পেমেন্ট আমরা অত ডিটেলসে যাচ্ছি না, ফার্স্টে আমি টাকাটা পেয়ে যাচ্ছি, তারপরে আমি মাস কাবারি দিচ্ছি। যে টাকাটা পেয়ে গেলাম আমার হাতে, প্রেজেন্ট ভ্যালু, ওটা আমি মাইনাস করলাম। ঠিক আছে, ফিউচার ভ্যালু দিলে আমার ধার দেনা শোধ হয়ে গেল, আর কিছু গল্প নেই, 0 হয়ে গেল। আর টাইপটা যেটা দিয়েছি, টাইপটা অবশ্যই আমি এখানে দিয়েছি এন্ড অফ দ্য পিরিয়ড ধরে, 1 এখানে দেখছেন এন্ড অফ দ্য পিরিয়ড ধরে দিয়েছি, কারণ যখন আমি লোনটা পেয়ে গেলাম তার পরের মাস থেকে বা 30 দিন বাদে আমি শোধ করছি লোনটা, সেই হিসেবে এন্ড অফ দ্য পিরিয়ড নিয়েছি। কিন্তু এসআইপি যখন করবেন তখন বিগিনিং অফ দ্য পিরিয়ড নিয়ে করবেন, 1 ধরে করবেন, সেটা গতবারে বলেছিলাম। এখন একটু এক্সেপশন হচ্ছে, অ্যানুইটির ক্ষেত্রে আমরা 0 ধরতে পারি, খুব একটা ডিফারেন্স কিছু আসবে না স্যার। এটা করুন, এই যে অ্যামাউন্টটা আছে আপনি যে কোনো ইএমআই যদি ক্যাচ করতে যান আপনি দেখবেন হুবহু মিলবে। আমি একটু খুঁতখুঁতে লোক আছি, খুঁতখুঁতে মানে একটু যদি মিলিয়ে দেখিয়ে নেওয়া যায় তাহলে ভালো হয়। তাহলে এসবিআই হোম লোন ইন্টারেস্ট রেট আমরা ক্যালকুলেটর যদি বার করতে পারি, যদি বেরিয়ে যায় আমি করে দেখিয়ে দেবো, এক্স্যাক্টলি আপনাকে মিলে যাবে। বোধহয় পেয়ে গেলাম, আপনাদের কপালটা হলো, আমার কপালটা এটা আমরা করে দেখে নেবো, তাহলে আমরা এবার বুঝতে পারি কি আছে। 1 কোটি টাকা নিয়েছি, 9% 25, আমার ইএমআই অ্যামাউন্টটা 83,920, ধরুন 84,000 টাকা আসছে। আমরা এটা ভেরিফাই করবো, টোটাল ইএমআই কত পে করেছি না 83,484,90 যেটা করেছি, তার সাথে AB6 বলতে আমার 25 বছর ইন্টু 12 মানে 300 দিয়ে মাল্টিপ্লাই করেছি, তার মানে 2,51,00,000 টাকার গল্প দাঁড়িয়েছে। আমি ইএমআই দিয়েছি 2,51,00,000 টাকা, কোনো ইন্টারেস্ট আমি কাজে নিই। ঠিক আছে, তো এরপরে ইকুইটিতে যদি আমি রাখি 14%, এবার আমি ধরলাম বাড়িটা তো এই গল্প দাঁড়িয়েছে, এটাকে এখানে থট প্রসেসটাকে আমরা রাখি। কিন্তু যদি এই টাকাটা যেটা ইএমআই তে দিচ্ছি মানে আমার ক্যাপাসিটি আছে, আমার রোজগার আছে, সেই টাকাটা যদি আমরা মিউচুয়াল ফান্ডে 14% রেটে লাগাতাম, কি হতো? মিউচুয়াল ফান্ডের রেট অফ রিটার্ন আমরা করে নিয়েছি। আমরা এখন আপাতত ডিভাইডেড বাই 12 করছি, প্লেন অ্যান্ড সিম্পল 14/12, AB6 এটা এনপার মানে নাম্বার অফ পিরিয়ড 300, AB7 যেটা এখানে আছে পিএমটি আমরা 83,920 টাকা এখানে লিখলাম। তো বিগিনিং অফ দ্য পিরিয়ড দিয়ে গল্পটা করলাম, করে আসার পর দেখছেন এখানে আনসার যেটা আসছে, খুব ভুল না বললে আপনার পায় 22,88,072 টাকার মতো, 22,88,72,154 টাকা। তাহলে বুঝুন পাওয়ার অফ কম্পাউন্ডিং, 14 বছর আপনি 14% পাচ্ছেন 25 বছর ধরে, দ্যাট ইজ দ্য পাওয়ার। আপনি কত টাকা দিয়েছেন? 2,51,00,000। তাহলে টাইমসে যদি ভাবেন, জাস্ট ইমাজিন মানে কত টাইমস আপনি টাকা বাড়াতে পারলেন। 2 টাকার জিনিসটা প্রায় 22 টাকা পাচ্ছেন, এরকম ভাবে ধরুন। 2.5 টাকার জিনিসটা প্রায় 23 টাকা পাচ্ছেন, এরকম ভাবে। এবার এটা একটা হিসেব রাখলাম, আমরা সব ক্যাশ ফ্লো গুলো আপনাদের বলছি। এবার রেন্ট কত করে পাচ্ছি ধরুন, এবারে জেনারেলি রেন্টাল ইল্ড মানে আপনি ভাড়াতে বসালে কত টাকা রেট অফ রিটার্ন আসতো, তো সেই হিসেবে 22,000 টাকা মানে বছর যদি দেখেন 2,64,00,000 আসে, 22 × 12 করলে 2,64,000। আমি তো 2,64,000 যদি পাচ্ছি অন ইনভেস্টমেন্ট অফ 1 কোটি, প্লেন অ্যান্ড সিম্পল 2.64, খুব বেশি হলে রেন্টাল ইল্ড কলকাতা শহরে 3% 4% হবে, ডোমেস্টিক বাড়িতে, কমার্শিয়াল হয়তো একটু বাড়তে পারে, 5, 6, 7 ফাত কমার্শিয়ালে উঠতে পারে। তো এটা রেন্টাল ইল্ড পেলাম আমরা। এবার এই রেন্টটা পেয়ে আমি এসআইপি করলে কি হয়, তো এরকম ভাবে পুরো জিনিসপত্রগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। ঠিক আছে, রেন্ট যদি এসআইপি মানে যে রেন্টটা পাচ্ছেন সেটা আপনি এসআইপি তে ঢুকিয়ে দিলেন, তাহলে এসআইপি তে ঢোকালে রেন্টে যদি এসআইপি তে ঢোকান আপনি কত টাকা রেন্ট পাচ্ছেন? 22,000, তাহলে 22,000 টাকা সেই এসআইপি যদি করেন অ্যাপ্রক্সিমেটলি
6 কোটি টাকা মতো আসছে। ওয়েলথ এবার এক একটা কত ভ্যালু এডিশন হয়েছে, ওয়েলথ ক্রিয়েটেড থ্রু রেন্ট রুটেড টু এসআইপি, তাহলে কত ওয়েলথ ক্রিয়েশন হয়েছে, ওয়েলথ ক্রিয়েশন কত 6 কোটি টাকা আপনি বানাতে পেরেছেন। কিন্তু এখানে একটা জিনিস দেখতে হবে, 6 কোটি টাকা বানিয়েছেন কিন্তু আপনি এটা বানিয়েছেন কিন্তু দিয়েছেন কত, 2,64,000 ইন্টু 12, তাহলে ভ্যালু এডিশন হয়েছে এই স্ট্র্যাটেজিটার 5 কোটি 34 লাখ। ভাড়া নিয়ে আপনি এসআইপি তে ফেলেছেন, কথা বলছি। সবসময় এটা হবে না, ভাড়া নিলে আপনাকে যদি ইএমআই দিতে হবে সে গল্পও থাকে। আমরা গ্রস লেভেলে বলছি, বা ওয়েলথ ক্রিয়েটেড থ্রু এসআইপি। নর্মাল যে এসআইপিটা করেছি সেটাতে কি হচ্ছে, যে মিউচুয়াল ফান্ডে আমি যে টোটাল ইএমআইটা পে করেছি, ঠিক আছে, টোটাল যে 83,920 টাকা এটা যে করেছি, প্রায় আমার হচ্ছে 22 কোটি 88 লাখ টাকা। তো ইএমআই দিয়েছি 2 কোটি 51 লাখ টাকা, তার মানে আমার এখানে ভ্যালু এডিশন যেটা হচ্ছে প্রায় 20 কোটি মতো আমি দেখলাম ভ্যালু এডিশন হয়েছে। তো এরকম ভাবে আমরা রেখেছি, তাহলে নেট রেন্টে চড়িয়ে এসআইপি করে 5 কোটির ভ্যালু এডিশন হলো, ওয়েলথ ক্রিয়েটেড থ্রু এসআইপি করে 20 কোটির ভ্যালু এডিশন হলো, নেটের 15 কোটির মতো একটা ভ্যালু এডিশন হচ্ছে যদি আমি এসআইপি থ্রু দিয়ে করি। উপরন্তু আমাদের একটা জিনিস দেখতে হবে যে 20 বছর বাদে জেনারেলি বাড়ি ফাড়ি কিন্তু ডেপ্রিসিয়েট করে, ব্যাংকাররা লোন দিতে ওর এগেনস্টে একটু হেজিটেট করে, ডেপ্রিসিয়েটিং ভ্যালুর গল্প আছে। তো নেট এই একটা গল্প দিয়ে পরিষ্কার বোঝা যাচ্ছে যে বাড়ি কিন্তু মানে অনেক প্রেফার্ড, যে ভালো যে বাড়িটা যেরকম অ্যারেঞ্জমেন্ট করা মুশকিল, যে বাড়িটা আপনি আছেন সেই বাড়িটাই ভাড়াতে চড়িয়ে দিন, মানে সে বাড়িটাতেই বিক্রি করে দিন, বিক্রি করে যে বাড়ি মালিক নতুন মালিক হলো তাকে বলুন আমি এই বাড়িতে ভাড়া থাকবো, তাহলে আপনার নিজের বাড়িতে আপনি থাকতে পারলেন। তাকে একটু বোকা বানাতে হবে, আশা করছি সে ক্লাসে নেই, সে এরকম ভাবে ক্যালকুলেশন করছে না। বাট ইয়েস, উই আর নট ডিসরেসপেক্টিং ইউর ইমোশনাল ভ্যালু টুয়ার্ডস ইউর হোম। এটা একটা থট প্রসেস, ব্যক্তিগত চিন্তাধারা। অবশ্য একটা বাড়িতে নিজের নামে লাগে, দুটো বাড়ি করবেন না, বোকা হবে অমৃতকালে। একটা বাড়ি থাকবার জন্য করলেন, ঠিক আছে। সেকেন্ড বাড়িটা ইনভেস্টমেন্টসটা ভুল হচ্ছে, সেটা ফিনান্সিয়াল অ্যাসেটস প্রেফারেবলি ইকুইটিতে রাখাটা হয়তো ঠিক আগামী 5-6 বছরের জন্য। তো এই হচ্ছে নেট এখানকার গল্প। কিছু কোয়ারি থাকলে বলুন। আমরা কভার করে নিতে পেরেছি 9:20। বলুন স্যার, যদি কারোর কিছু কোয়ারি থাকে এবার বলুন। স্যার বলছি, আগের দিন আমরা যে জিনিসগুলো জানছিলাম সেক্ষেত্রে এই যে ব্যাংক বা ফিক্সড ডিপোজিট এই সমস্ত রেসপেক্টে এসআইপি মিউচুয়াল ফান্ডে, তো আজকে মিউচুয়াল ফান্ডে যে জায়গাটা আমরা জানলাম এক্সআইআরআর, তো ফিক্সড ডিপোজিট বা এই জায়গাগুলোতে আমরা রেট যেটা বলছি সেই রেটটার সঙ্গে এক্সআইআরআর কি কম্পারেবল করে আমরা একটা সেই জায়গায় পৌঁছাতে পারি? যেমন জেনারেলাইজড আমরা ওয়েতে ভেবেছিলাম এটা 12% 14% দিচ্ছে এসআইপি মিউচুয়াল ফান্ডে, আর ওটা হয়তো 7% বা 8% ম্যাক্স টু ম্যাক্স। তো এইটা স্যার আমার একটু জিজ্ঞাসা ছিল। হ্যাঁ, আপনি বলছেন এক্সআইআরআর বা সিএজিআর যেটা বলছে এটা কম্পারেবল কিনা? অবশ্যই কম্পারেবল, অসুবিধা হবে না। ব্যাংকের ক্ষেত্রে এফডিটা করার দরকার নেই, ব্যাংকের ক্ষেত্রে আপনি এটা দিয়ে করুন না। ব্যাংকের ক্ষেত্রে আপনি আরডির এক্সাম্পলটা কুড বি এক্সআইআরআর, আরডিটা আইআরআর বা এক্সআইআরআর হবে, কিন্তু সিরিজ অফ ক্যাশ ফ্লো। যখনই সিরিজ অফ ক্যাশ ফ্লোর আপনি রেট অফ ইন্টারেস্ট বার করছেন তখন ওই আইআরআর এ যেতে হবে, ইন্টারনাল রেট অফ রিটার্ন। কিন্তু একবার দিলাম, এককালীন বার করে নিলাম, সেখানে আপনার গল্পটা চলে যাবে টুয়ার্ডস সিএজিআর, কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ। তো সেদিক দিয়ে অসুবিধা কিছু নেই, বাট দ্যাট ইজ হাউ ইট গোস। বেসিক্যালি যদি পড়াশোনা আমরা একটু এগিয়ে নিয়ে যাই, দেখবো যে এক্সআইআরআর করছি, এক্সআইআরআর ইজ নাথিং বাট আ সিরিজ অফ সিএজিআর। যখনই আপনি টাকা দিচ্ছেন তখন যে সিএজিআরটা হচ্ছে আবার একটা নতুন সিরিজ অফ সিএজিআর করলেই আপনি এক্সআইআরআর পাবেন। তো সেটা নিয়ে কোনো সমস্যা কিছু নেই। নেট স্যার মাথায় রাখুন, রাকেশ স্যার ইজ ভেরি গুড ইন আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যাজিউমিং দ্য বিগ পিকচার, রাইট? হি বিলিভস ইন দ্য সেম। তো আপনারা সবসময় খেয়াল রাখুন আমার রেট অফ রিটার্ন কিরকম চলছে। অ্যাটলিস্ট মিউচুয়াল ফান্ডে যখন এসছেন 18 টাকার কাছাকাছি তো আসা উচিত 5 বছরে। পরের বছর হয়তো দেখলেন 8 টাকা এলো, ডোন্ট ফিল ব্যাড। এমনি কিন্তু সেন্সেক্স এর রিটার্ন দিয়ে দিয়েছেন পুরো বোধহয় 990 বলছে 1990 থেকে। আপনি নিশ্চয়ই দেখেছেন, দুদিন আগেই পোস্ট করেছেন স্ক্রিনশট, সেখানে দেখবেন কোনো বছর বেশি এসছে, কোনো বছর কম এসছে। এবং এক্ষেত্রে বলে রাখা দরকার, গত বছর FY23 তে বেশ কিছু মিউচুয়াল ফান্ড 30 টাকা 30% রিটার্ন দিয়েছে। কেউ সাবডিউট যাবে, কখনো উঠবে। 5 বছরে 18% এক্সপেক্ট করা খুব একটা বাতুলতা নয়। বলুন একটু নিজেরা ছোট ছোট অঙ্ক করবেন। আপনার যে এক্সাম্পলটা ছিল ওখানে 14% আপনি অ্যাজিউম করেছেন, ওটাকে 18% করে একটু দেখানো যাবে অ্যামাউন্টটা কি হচ্ছে? স্যার কোন এক্সাম্পলে স্যার? যে হাউজিং লোনের এসআইপিটা আমরা 14% করেছিলাম, কিন্তু আমি যদি একটু অ্যাগ্রেসিভ ফান্ড
হ্যাঁ, যদি 18% আমি রিটার্ন জেনারেট করতে পারি বাই চুজিং সাম অ্যাগ্রেসিভ ফান্ডস, তাহলে পরে কিরকম অ্যামাউন্ট দাঁড়াবে এটা? এই তো স্যার দেখুন 18% যদি করেন ইএমআই আপ যা অ্যামাউন্ট তো সেম থাকছে। 18% মানে স্ট্রেট আপনার হয়ে গেল 48 লাখ, মিউচুয়াল ফান্ড 48 crores, 86 lakhs 90,000 এ চলে গেল। আমরা যেটাতে 15 লাখ টাকার 15 কোটি টাকার একটা আলফা দেখছিলাম, এখানে 34 কোটি টাকার আলফা তৈরি হয়ে গেল। হিউজ। আমি একটা কাজ করতে পারি, আপনি যেটা বলছেন এসআইপি, থ্যাংক ইউ। আর এসআইপি বেনিফিট ইজ ব্যাকলোডেড। আমি আরেকবার ফিগারটা দিচ্ছি দেখুন, এটা 18% এ কত 4886 হচ্ছে, এটা যদি আপনি 14 করেন এটা 22 কোটি টাকা আসছে। আমার কাছে একটা সুন্দর ক্যালকুলেটর আছে, যদি কিছু আমি সেটা এসআইপির গল্পটা আপনাকে দেখিয়ে দেওয়ার জন্য বলছি, 2 মিনিটের মতো বার করে নিচ্ছি। কিন্তু আপনাদের এর মধ্যে যদি কিছু কোয়ারি থাকে বলুন, আপনি বুঝতে পারবেন ওয়াই এসআইপি বেনিফিট ইজ ব্যাকলোডেড। এটা আমি ছোট্ট করে দেখিয়ে দিই, আপনারা পুরো ক্ল্যারিটি পাবেন। আমাকে শুধু হ্যাঁ না দিয়ে বলবেন যে এই ক্যালকুলেটরটা স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন, আমাকে বলুন ফার্স্ট। ইজ দিস স্ক্রিন ভিজিবল? একটা স্ক্রিন দেখুন, যে প্রশ্নটা করেছিলেন, ধরুন 10,000 টাকা দিয়েছেন, মন দিয়ে দেখুন, পাওয়ার অফ কম্পাউন্ডিংটা বুঝে নিন। আমরা বুঝিয়েছি 1 টাকা 2 টাকার এক্সাম্পল দিয়েছিলাম, 1 লাখ টাকা মাসে মাসে পার ডে দিচ্ছিলাম। আরেকবার দেখুন, 10,000 টাকা দিয়েছেন, সিএজিআর 12% 5 বছরের জন্য। আপনি দেখুন এখানে কি দিচ্ছেন, টোটাল 6 লাখ টাকা দিয়েছেন, আপনি পেয়েছেন কত? 8,11,000। ঠিক আছে, আমরা একটু অন্যভাবে হিসেব করছি। কি দিলাম? 6 লাখ টাকা দিয়ে 8,11,000 মানে 1 টাকা দিয়ে 1 টাকা 35 পয়সা পেয়েছি। আর একটা হিসেব দেখাচ্ছি, যদি 8,11,000 টাকা যেটা আপনি পাচ্ছেন হাতে এই রেট অফ ইন্টারেস্টে, সেটা যদি 100 টাকা হয়, তাহলে 6 লাখ টাকাটা 74 টাকা হবে। মানে 100 টাকা পাওয়ার জন্য আপনি 74 টাকা দিচ্ছেন। দুটো ফিগার একটু মনে রাখুন, 100 টাকা পাওয়ার জন্য আপনি 74 টাকা দিচ্ছেন, আর 1 টাকা দিয়ে 1 টাকা 35 পয়সা পাচ্ছেন। এবার আমি 5-এর জায়গায় 25 করে দিচ্ছি। 1 টাকা দিয়ে 5 টাকা 68 পাচ্ছেন, আর আপনি 100 টাকা পাওয়ার জন্য 17 টাকা দিচ্ছেন। তাই জন্য মনে রাখতে হবে, যেটা স্যার বলছিলেন 22 কোটি, এই ফিগারগুলো আমরা দেখলাম, এসআইপি বেনিফিট ইজ ব্যাকলোডেড। ঠিক আছে, আমরা জাস্ট ক্যালকুলেশন পার্সপেক্টিভে দেখালাম। এটা আমাদের তো একটা মাথাতে চলে, কত টাকা দিলাম কত টাকা পেলাম। দিস ইজ নট রাইট, কারণ আমি 10,000 টাকা তো এককালীন দিইনি, আমি অল্প অল্প করে দিয়েছি। কিন্তু আমি নেট থোক গল্পটা কি 30 লাখ মতো হয়েছে, 30 লাখ টাকা দিয়েছি, আমি 1 কোটি মতো পেয়েছি। তো সেই হিসেবের গল্পতে জাস্ট করে দেখালাম বা বোঝাতে চাইছি যে এসআইপির বেনিফিটটা ব্যাকলোডেড হয়। কম্পাউন্ডিং এর অ্যাডভান্টেজটা শেষের দিকে হয়। দেখবেন ওয়ারেন বাফেট বলা হয় তার 90% 85% ওয়েলথ 60 বছর পেরোনোর পর বানিয়েছে। লাস্টের দিকে জাম্পটা মানে হিউজ হয়। তাই জন্য দেখবেন বলছে ভারতীয় জিডিপি যা সময় নিয়ে এইসব জায়গায় পৌঁছেছে, হয়তো দেখবেন 10 কোটিও তার বেশি সময় লাগবে না। এখন তো ঠিক আছে, অ্যাপ্রোচিং জাস্ট 4 ইয়ার মতো আছে, 4 লাখ কোটিতে। তারপর ওদিকে দেখবেন ডাবলিংটা খুব তাড়াতাড়ি হয়। তো এই হচ্ছে নেট ব্যাপার। আপনাদের যদি এখানে কিছু কোয়ারি থাকে বলুন। হ্যাঁ, এনাক্ষী ম্যাডাম হাত তুলেছেন। এনাক্ষী ম্যাডাম প্লিজ আজকে কোশ্চেন। হ্যাঁ স্যার, এই যে এক্সআইআর বা আইআরআর এর থেকে কি এই রিটার্নটা থেকে ইনফ্লেশনটা বাদ দেওয়া হয়? হ্যাঁ, খুব আপনি একদম দামি জিনিস ধরে নিয়েছেন ম্যাডাম। আপনি যা দেখাচ্ছি এখন, একটা তো ইনফ্লেশন বাদ নেই, ইনফ্লেশন ভেতরে ঢুকে আছে। সব ইনফ্লেশন বাদ দিয়ে দেখতে হবে। মানে আমি বললাম 18%, রাকেশ স্যার বলছেন আপনার 20 ওপর বা যাই ফিগার আমরা ধরছি, সেখান থেকে ইনফ্লেশন বাদ দিতে হবে। তার মানে ইনফ্লেশন বাদ দিলে রিয়েল রেট অফ রিটার্নটা পাবো। রিয়েল রেট অফ রিটার্নটা যদি 6% ইনফ্লেশন বাদ দিই, তাহলে 18 থেকে 6 বাদ দিলে 12 হয়। 12 হয়। এক্সআইআর যেটা বেরোবে সেটার থেকে আমি ওরকম ডাইরেক্ট 6% বাদ দিয়ে দিতে পারবো। ধরুন 18% বেরিয়েছে, 18 থেকে 6 বাদ দিলে যেটা আসবে সেটা ধরা যাবে। হ্যাঁ, রিয়েল রেট অফ রিটার্ন আপনি ওই রেটে গ্রো করেছেন। ঠিক কথা। আচ্ছা, কিন্তু রিয়েল রেট অফ রিটার্নটা কম্পেয়ার করার সময় যখন ফিক্সড ডিপোজিটের সাথে কম্পেয়ার করবেন না, তখন ফিক্সড সাথে কম্পেয়ার করবেন বা 1% এর সাথে কম্পেয়ার করবেন। কেন কি ডিপোজিটের রিয়েল রিটার্ন হচ্ছে 0% বা 1%। তাহলে আপনি ফিক্সড ডিপোজিট থেকে ইনভেস্ট করলে পরে আপনি পাচ্ছিলেন 1%, আর যদি আমি 18% মিউচুয়াল ফান্ড থেকে রিটার্ন পাই, তাহলে রিয়েল রিটার্ন হবে হচ্ছে 12%। বুঝলাম তো? ক্যারি অন। না স্যার, আমি তো শুধু দেখবো, আমি বলবো ভিক্টর স্যারকে বা ওনাদের যারা হ্যান্ড রেজ করেছে বলবো। হ্যাঁ, মানে আমি বলছি সকলকে, এই যে যদি কোশ্চেন থাকে তাহলে আপনারা হ্যান্ড রেজ করবেন প্লিজ। আমরা বিভিন্ন ফর্মুলাগুলো এখানে আপনাদের দিয়ে দিয়েছি। যদি মনে হয় যে ফর্মুলা দেখে করবেন, তো আপনার ফর্মুলা সবকিছু এখানে দেওয়া আছে, আপনারা ক্যালকুলেট করে দেখতে পারেন। বাট ঠিক আছে, মানে অত পরিশ্রম করার দরকার নেই। যদি আপনাদের প্রশ্ন না থাকে তো আমি লাস্ট আরেকবার রিপিট করে দেবো।
গতবার অ্যানুইটির গল্পটা বলেছিলাম, অ্যানুইটিটা এনপিভি দিয়ে করেছিলাম, আর আমি ক্রস চেক করে করে আরো পিপির প্রশ্ন এসেছিল রিটার্ন অফ পারচেজ প্রাইস। আগে শুনে নি প্রশ্ন কার কি আছে। ইট ইজ অলরেডি 9:27, এগুলো আর 2-3 মিনিটে এটা করে আমরা শেষ করব। একবার এটা রিপিট করে দেবো অ্যানুইটিটা। বলুন রাকেশ স্যার, যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে পরে প্লিজ রেজ ইউর হ্যান্ড। আচ্ছা, না আমার একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট আজকে জিজ্ঞাসা করেছি, জানেন অ্যাসেট অ্যালোকেশন সম্পর্কে একটু বলে দেওয়ার আছে। ইন জেনারেল যারা আমরা প্রথমবার স্টার্ট করছি, অ্যাসেট অ্যালোকেশনের একটা থাম্ব রুল আপনাকে বলবো, সেটা হচ্ছে 100 মাইনাস ইওর এজ। আপনার এজ যদি 30 হয় তাহলে 100 মাইনাস 30 হচ্ছে 70%। এই পার্সেন্টেজ অফ আপনার টোটাল সেভিংস ক্যান বি ইন ইকুইটি। মানে আপনি আপনার যদি 100 টাকা সেভিংস হয় তাহলে 70 টাকা আপনি ইকুইটিতে ইনভেস্ট করতে পারেন যদি আপনার বয়স 30 বছর হয়। আরেকবার বলি, আপনার বয়স যদি 42 বছর হয় তাহলে পরে 100 মাইনাস 42 মানে 58% অফ ইউর সেভিংস আপনি ইকুইটিতে ইনভেস্ট করতে পারেন। তো অ্যাসেট অ্যালোকেশন এটা হচ্ছে একদম ইন জেনারেল বললাম, যেখানে আমি আপনার ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস, আপনি কি রকম ধরনের চাকরি করেন, ওয়েদার ইট ইজ হাই পেড জব অর নট, ওয়েদার হাউ মেনি ডিপেন্ডেন্টস ইউ হ্যাভ, আপনার প্যারেন্টাল প্রপার্টিস কি আছে, তাদের থেকে অ্যানসেস্টর প্রপার্টি আপনি কি ইনহেরিট করেছেন, আপনার টোটাল বর্তমানে ব্যাংকে কত টাকা আছে বা ব্যালেন্স কি আছে, অন্যান্য ইনভেস্টমেন্ট কি আছে, কোনো কিছু কনসিডার না করে দিস ইজ এ প্লেন অ্যান্ড সিম্পল থিং 100 মাইনাস ইওর এজ। বাট অবশ্যই এটা সবার ক্ষেত্রে সমান হবে না। আমি যতগুলো ভেরিয়েবলস বললাম সেগুলো প্রতিটা মানুষের ক্ষেত্রে ডিফারেন্ট হবে। ফলে সেটা আপনার যে অ্যাডভাইজার থাকবে সে আপনাকে গাইড করবে যে আপনার অ্যাসেট অ্যালোকেশন কি হতে পারে। ফর এক্সাম্পল লেটস সে আমি এসবিআই তে চাকরি করি ফর এক্সাম্পল, তো আই হ্যাভ মাই জব অ্যাসিওরেন্স। তো যেহেতু আমার কাছে জবের অ্যাসিওরেন্স আছে, তো আই উইল পুট 90% 95% ইনটু ইকুইটি, এবং আমার রিস্ক অ্যাপেটাইটও হাই, এবং আমার টাকাটা আগামী 20 বছর 25 বছরের মধ্যে দরকার নেই। তো ইন দ্যাট কেস আই ক্যান অ্যালোকেট একটা ভেরি হাই পার্সেন্টেজ অফ মাই সেভিংস আমি ইকুইটিতে ইনভেস্ট করে দিতে পারি। কিন্তু কেউ ধরুন একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, সে যদি 90% অফ টাকা সেখানে ইনভেস্ট করে দেয়, ইকুইটিতে ইনভেস্ট করে দেয়, এবং যেরকম আমরা এখন বুঝছি যে ইকুইটি মার্কেটটা সবসময় ভোলাটাইল থাকে মোটামুটি। তো এবার কোনো সময় ধরুন আপনার চাকরির ক্ষেত্রে কোনো সমস্যা হলো, তখন যদি আপনাকে মার্কেট থেকে টাকা তুলে সংসার চালাতে হয় এবং মার্কেট যদি তখন ডাউন থাকে, তখন কিন্তু আপনাকে লসে বিক্রি করতে হতে পারে। তো এই সমস্ত জিনিসগুলো মাথায় রেখে আমরা অ্যাসেট অ্যালোকেশনটা ডিসাইড করি, এবং এটা একজন যে প্রুডেন্ট অ্যাডভাইজার আছে হি ক্যান স্ট্রাইক আ রাইট ব্যালেন্স যে হোয়াট শুড বি ইয়োর অ্যাসেট অ্যালোকেশন ইন ডেট, ইকুইটি, গোল্ড অ্যান্ড রিয়েল এস্টেট, অ্যান্ড ইন ক্যাশ অ্যাসেটস বা ইমার্জেন্সি ফান্ডসে আপনার কিরকম টাকা রাখা উচিত। বাট ইন জেনারেল 6 মাসের টোটাল যা আপনার খরচ হবে, 6 মাসের সংসার চালাতে যা খরচ লাগে সেটা আপনার সবসময় ইমার্জেন্সি ফান্ড হিসেবে রাখা উচিত। সেটাকে কখনোই মার্কেটে ইনভেস্টমেন্ট করে দেবেন না। আপনার কাছে যখন 6 মাসের ইনভেস্টমেন্ট মানে 6 মাসের সংসার চালানোর মতো খরচ যখন ইমার্জেন্সি ফান্ডের মধ্যে আছে, তারপরে আপনি মার্কেটে বা ইকুইটি মার্কেটে ইনভেস্টমেন্ট করার কথা ধীরে ধীরে চিন্তা করুন, স্টার্ট করুন, তাতে কোনো অসুবিধা নেই। বাট 6 মাস সংসার চালানোর খরচ কিন্তু অবশ্যই আপনাকে সেফ একটা ফান্ডে রাখতে হবে। মেবি আপনি আরবিট্রাজ ফান্ডে রাখতে পারেন, মেবি আপনি লিকুইড ফান্ডে রাখতে পারেন। আমরা প্রেফার করবো আরবিট্রাজ ফান্ড, বা আপনি আপনার ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টও রাখতে পারেন যদি আপনি অতটা ইন্টারেস্ট সেন্সিটিভ না হন। বাট আরবিট্রাজ ফান্ড নর্মালি 7-8% মতো 6-7% মতো রিটার্ন দিয়ে দেয়, ট্যাক্সটাও অনেক কম। এর জন্য আমরা বলি যে আপনার আরবিট্রাজ ফান্ডে রাখা উচিত। এগেন ইট অলসো ডিপেন্ডস অন যে আপনি কোন ট্যাক্স ব্র্যাকেটে আছেন। এই জন্য অ্যাসেট অ্যালোকেশনটা ইজ কমপ্লিটলি পার্সন স্পেসিফিক। তার জন্য আমাকে ইন্ডিভিজুয়ালি আপনার সাথে কথা বলতে হবে টু আন্ডারস্ট্যান্ড আপনার সিচুয়েশন কি, আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন কি, আপনার কারেন্ট অ্যাসেট লায়াবিলিটি কি আছে, আপনার নেটওয়ার্থ কি, আপনার এজ কিরকম, আপনার জবের স্টেবিলিটি কিরকম, তার উপরে বেস করে আমি আপনার অ্যাসেট অ্যালোকেশন করে দিতে পারবো। আপনার ব্যাপারে আমি ক্যালকুলেটর একটু দেখিয়ে দিই। একটা পার্পল কালার দেখতে পাচ্ছেন স্ক্রিন আপনাদের সামনে, ভায়োলেট কালার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ দেখুন, ইনিশিয়াল ক্যাপিটাল আমি 1 কোটি টাকা ধরলাম, ইনভেস্টমেন্ট হরাইজন 10 বছর, রাকেশ স্যার বলছেন ইকুইটি রিটার্ন আমি ধরলাম 14, এটা নর্মাল লার্জ ক্যাপ স্পেসে 14 এক্সপেক্ট করা যায়। এফডি থেকে আমি 7 মতো ধরছি, আরবিট্রাজ ফান্ডে রাখলাম কিছুটা 6.5% রিটার্ন, আমি রিটার্ন গুলো ধরে নিচ্ছি প্রজেক্টে। আর এখানে অ্যাগ্রেসিভ ফান্ডে ধরলাম 18 টাকা রিটার্ন আছে, ঠিক আছে, এক ধরে নিলাম 18% রিটার্ন আছে। এবার সিনারিও কনসিডারেশন করলাম, 3টে সিনারিও নিলাম। ধরুন একটা সিনারিওতে 70% অ্যালোকেশন করলাম,
তাহলে কি রিটার্ন আসতে পারে। আর একটা জায়গায় ধরুন আমি একটু ইকুইটিতে অতটা এক্সপোজার নিইনি, খুব সামান্য একটা এক্সপোজার ছিল, ধরুন এফডিতেই ম্যাক্সিমাম রেখেছিলাম, কথায় বলছি। আপনারা একটু ক্লিক করে নিয়ে এখানে এটাতে 80 আর একটু বাড়িয়ে দিতে হবে, ধরুন এখানে আমি একটু বাড়িয়ে দিলাম 80 আছে, এটা 60 করে দিলাম। এখানে অ্যালোকেশনটা বোঝা যাচ্ছে আপনার বাঁদিকে। তো সিনারিও 1 এ 70% ইকুইটি, 20% এফডি, 10% আরবিট্রাজ, অ্যাগ্রেসিভ কিছু রাখি। এখানে আমরা 20% ইকুইটি, 60% এফডি এবং কিরকম গল্প হচ্ছে আপনারা দেখতে পারেন, সব জায়গায় 100 হচ্ছে। সিনারিও 3 তে আসছি, দেখুন এখানে ওভারঅল পোর্টফোলিও রিটার্ন 12.25, এখানে কত 10.16, অত বেশি দেখাচ্ছে না, কিন্তু আপনি যখন ফাইনাল দেখছেন টোটাল দেখুন এখানে যে আপনি 1 কোটি টাকা দিয়েছিলেন, ইনভেস্ট করেছিলেন, এখানে আপনার ভ্যালুয়েশন প্রায় এসে গেছে 3,17 লাখ, আর এখানে 2,63 লাখ। এবার আপনি আর একটা জায়গাতে একটু কম্বিনেশন করতে পারেন, একটু ভালোভাবে ধরুন এখানে 40% করেছে, এখানে অ্যাগ্রেসিভে 30% করেছে, ইকুইটিতে অ্যালোকেশন নিয়েছে। এবার এখানে দেখুন 13.77, তাহলে এখানে 3,17 লাখ ছিল, এখানে 3,63 লাখ। তো ওভার পিরিয়ড অফ টাইম আমি যদি একটু ইকুইটিতে অ্যালোকেশন থাকে লঙ্গার পিরিয়ডে, দিস মেক সেন্স। হয়তো ওভারঅল রিটার্নে দেখলেন অত কিছু ফারাক হলো না, 12.25, 10.16 কি এমন, কিন্তু পরবর্তীকালে যখন কম্পাউন্ডিং হচ্ছে না, ওই যে ছোট্ট ডিফারেন্স মেবি 2% ওভার পিরিয়ড অফ টাইম, এন্ড দ্য অ্যামাউন্ট ইজ অলসো কনসিডারেবল, রাইট? 1 কোটির উপর, তার মধ্যে হিউজ ডিফারেন্স হয়। তো অ্যাসেট অ্যালোকেশন বলতে স্যার এটাই বোঝাচ্ছে, কিন্তু অ্যাসেট অ্যালোকেশনে অ্যাডভাইজারকে এটা একটু ডিপ ডাইভ করতে হবে, সেরকম দেখে আপনার অ্যাডভাইজার নেবেন। মানে ইকুইটির মধ্যে আমি কিভাবে, হ্যাঁ, রিতম ঘোষ হ্যান্ড রেজ করেছেন। রিতম ঘোষ, আপনার কোশ্চেনটা বলুন স্যার। সেটা লোকেশনে বলছি পার্সোনালি কথা বলা, তো স্যারের সাথে কি কথা বলা যেতে পারে? বললে কোন সময় কিভাবে বলবো? হ্যাঁ, আমরা সেশনের পরে আপনার সাথে যোগাযোগ করে একটা টাইম ফিক্স করে দেবো, সেই সময় আপনাকে 1-to-1 আমরা কথা বলে নেবো আপনার সাথে, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে সেশন শেষ করার আগে আমরা একটা কুইজ করে শেষ করব। আচ্ছা, প্রীতম দা, শাশ্বতী ম্যাডাম হাত তুলেছেন। শাশ্বতী ম্যাডাম, প্লিজ আপনার কোশ্চেনটা বলুন। হ্যাঁ, কোয়ারি থাকলে বলবেন আপনারা যারা হাত তুলেছেন। হ্যাঁ, শাশ্বতী ম্যাডাম, আপনি হ্যান্ড রেজ করেছিলেন। ম্যাডাম নেই মনে হচ্ছে, স্যার আপনি কন্টিনিউ করুন। হ্যাঁ, শাশ্বতী স্যার আপনি না লাস্ট কিটা আরেকবার দেখাবেন? আচ্ছা, নিশ্চয়ই। আচ্ছা, প্রতাপ মুখার্জি হ্যান্ড রেজ করেছেন, আপনার কোশ্চেনটা। হ্যাঁ, একটা জিনিস জানার ছিল যে যেমন আপনি সে ইন দ্য কেস অফ রিয়েল এস্টেট, মানে আপনি যেমন বললেন যে বাড়ি কেনার ক্ষেত্রে আমরা যেটা কম্পারিজনটা দেখলাম, সেখানে আমার মনে হয় রিয়েল এস্টেটের প্রাইস অ্যাপ্রিসিয়েশন ফ্যাক্টরটা ধরা হয়নি। মানে যখন আপনি একটা বাড়ি কিনছেন, ওভার এ পিরিয়ড অফ টাইম আপনার রিয়েল এস্টেটের প্রাইস অ্যাপ্রিসিয়েশনটাও ইনক্লুডেড হওয়া উচিত। আমার মনে হয় সেই ফ্যাক্টরটা আপনার ক্যালকুলেশনের মধ্যে ছিল না। আপনি একবার দেখবেন প্লিজ। না, ঠিক বলেছেন, আমরা জাস্ট ক্যালকুলেট, সেটা আপনি ঠিকই বলেছেন, ক্যালকুলেশনে আমরা ধরেছি যে মিউচুয়াল ফান্ড যে আলফাটা ক্রিয়েট করছে সেটা যদি আমরা ওয়েভ অফ করতে চাই, তাহলে অ্যাপ্রক্সিমেটলি ফ্ল্যাটটার মানে ক্যাগার রিটার্ন যে প্রপার ডোমেস্টিক প্রপার্টি আমরা কনসিডার করছি, তাকে অ্যাটলিস্ট 12% রেটে গ্রো করতে হবে, তবে ইকুয়েট করতে পারবে। একটা সেকেন্ড, এখানে আমার একটা ছোট ইনপুট দেওয়ার আছে, সেটা হচ্ছে আমাদের কলকাতায় যতগুলো প্রপার্টি এগ্রিগেটর আছে, মানে আপনি ম্যাজিক ব্রিক্স বলুন বা আপনি ধরুন 99 একার্স বলুন, এরা সবাই মিলে একটা রিয়েল এস্টেট ইন্ডেক্স তৈরি করে সিটি ওয়াইজ, এবং ভারতবর্ষের যত সিটিজ আছে সেখানে ওরা ইন্ডেক্সটা তৈরি করে। সেখানে দেখা যায় যে আমাদের কলকাতার মধ্যে আমরা যদি কোনো অ্যাসেটস কিনি, প্রাইমারিলি কলকাতা শহরের মধ্যে, নর্মালি প্রাইস অ্যাপ্রিসিয়েশন এভরি ইয়ার 5 to 6% হয় নর্মালি। আর রেন্টাল ইল্ড বলতে আমরা যেটা বুঝি, রেন্টাল ইল্ড হয় অ্যারাউন্ড 3%। রেন্টাল ইল্ড কথাটার মানে কি আমি একটু বুঝিয়ে দিই। সেটা হচ্ছে ধরুন আমি 1 কোটি টাকা দিয়ে কোনো প্রপার্টি কিনলাম, তাহলে আমার বছরে রেন্টাল ইনকাম তার থেকে 3 লাখ টাকা হতে পারে। মানে 1 কোটি টাকার প্রপার্টিতে 25,000 টাকা মাসে ভাড়া আসে। 25,000 টাকা মাসে ভাড়া আসতে পারে মানে বছরে 3 লাখ টাকা ভাড়া আসে। 3 লাখ বাই 1 কোটি মানে হচ্ছে 3%।
তার মানে নেট বেসিসে আপনি দেখবেন যে আপনার যা প্রপার্টি প্রাইস আছে, প্রপার্টি প্রাইস 5 থেকে 6% বাড়ে, আর 3% আপনার রেন্টাল ইল্ড থাকে। ফলে মোস্ট অফ দ্য 99% অফ দ্য রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট অ্যাকচুয়ালি 9% রেটে গ্রো করে। ওকে, বাট কিন্তু রিয়েল এস্টেট যখন আমরা বেচতে যাব, ফর এক্সাম্পল, ফার্স্ট অফ অল রিয়েল এস্টেটের লিকুইডিটি ইজ লেস। আমি যে কোনো সময় রিয়েল এস্টেট দুম করে বেচে দিতে পারি না। 2 নম্বর হচ্ছে রিয়েল এস্টেট বেচার জন্য কস্ট আছে, সেই কস্টটা হচ্ছে যে আপনার ব্রোকারেজ, আপনাকে যখন বেচতে হবে তখন 2% দিতে হবে, আপনাকে স্ট্যাম্প ডিউটি পে করতে হবে, এবং তারপরে আপনার কোনো রিয়েল এস্টেট যদি স্পেশালি ফ্ল্যাট থাকে তার একটা ইয়ারলি মেনটেন্যান্স কস্ট থাকে। যে কোনো একটা 1 কোটি টাকার প্রপার্টিতে বছরে 50 থেকে 60 হাজার টাকা মোটামুটি, বা 40 থেকে 50 হাজার টাকা একটা মেনটেন্যান্স কস্টও থাকে। এবার মজাটা হচ্ছে যে যদি আপনি ফ্ল্যাটের, স্পেশালি ফ্ল্যাটের রিয়েল এস্টেটের প্রাইস দেখেন, তাহলে দেখবেন যে ফার্স্ট 10 to 15 ইয়ার্স ফ্ল্যাটের দাম বাড়তে থাকে, ফার্স্ট 10 ইয়ার্স। বাট ঠিক 12-13 বছরের পর থেকে না ওই প্রাইস ইনক্রিজ আর হয় না, তখন ওটা ফ্ল্যাট হয়ে যায়। 15 বছরের পর থেকে সেই ফ্ল্যাট ডেপ্রিসিয়েট করতে থাকে। মানে ধরুন আপনি যদি নিজে ধরুন আজকে একটা ফ্ল্যাট কেনেন, আপনি যদি কোনো 15 বছর বা 20 বছরের পুরনো একটা ফ্ল্যাট পান, আপনি কিন্তু তার থেকে অনেক বেশি দাম দিতে রাজি হয়ে যাবেন যদি আপনি কম্পারেটিভলি কোনো একটা নতুন ফ্ল্যাট পান। 15 থেকে 20 বছর পরে ডিউ টু ওয়্যার অ্যান্ড টিয়ার অ্যান্ড ডেপ্রিসিয়েশন রিয়েল এস্টেটের প্রাইস মুভ করা মুশকিল। বাট এই লজিকটা কিন্তু ল্যান্ডের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না। ল্যান্ড কিন্তু মানে কি বল, এভার ইয়াং। আপনার যদি ল্যান্ডে ইনভেস্টমেন্ট থাকে এবং ল্যান্ডে যদি আপনি লোকাল পলিটিক্যাল পার্টিদের ইনফ্লুয়েন্স থেকে এবং লোকাল লোকের হাত থেকে বাঁচিয়ে রাখতে পারেন, এবং ল্যান্ডের পাশে যদি ভালো অ্যাক্সেসিবিলিটি থাকে, ল্যান্ডের দাম কিন্তু কনস্ট্যান্টলি অ্যাপ্রিসিয়েট করতে থাকে। বাট এগেন ল্যান্ড কেনার মতো, কলকাতা শহরে ল্যান্ড কেনার মতো যে ধরনের কর্পাস দরকার হয়, সেই ধরনের কর্পাস আমাদের কাছে একসাথে অনেক সময় অ্যাভেলেবেল থাকে না। তার জন্য আমরা মিউচুয়াল ফান্ডস ক্যান বি আ অল্টারনেটিভ, ভেরি গুড অল্টারনেটিভ। বাট ল্যান্ডের সাথে আরো অনেক কিছু রিস্ক আছে। প্রপার ধরুন ল্যান্ড আপনি নিয়ে রেখেছেন, আপনি থাকেন অন্য জায়গাতে, ল্যান্ডের দেখাশোনা করার জন্য আপনাকে ওয়াল দিতে হবে, ওখানে গিয়ে কেউ মানে ল্যান্ডটাকে অ্যাকোয়ার করে নিল কিনা, ওখানে গিয়ে কেউ আনলফুলি ল্যান্ডটা ইউজ করছে কিনা, দোজ থিংস ইউ হ্যাভ টু মনিটর। বাট বাই এন্ড লার্জ ল্যান্ডের অ্যাপ্রিসিয়েশন কিন্তু কনস্ট্যান্টলি চলতে থাকে মোর অর লেস। কেন কি ইন্ডিয়াতে 140 কোটি মানুষ এবং ভালো বসতি, ভালো লোকেশনে ল্যান্ডের দাম কিন্তু কনস্ট্যান্টলি বাড়তে থাকে। বাট লং রানে ইভেন ল্যান্ডের দামও আপনি যদি হিসেব করে দেখেন, ধরুন কলকাতার মধ্যে সব থেকে ভালো জায়গা এখন সাউথ কলকাতায় আলিপুরের মতো জায়গাতেও আমি ক্যালকুলেট করেছিলাম। আমার কাছে প্রচুর কাস্টমার আছে, প্রচুর হাউজিং লোন দিয়েছি আলিপুরে। সেখানে তারা যে দামে ল্যান্ড কিনেছিল এবং যে দামে ল্যান্ড বিক্রি করেছে, তাতে আমি ক্যাগার পেয়েছি অলমোস্ট 16-17%, এবং সিমিলার টাইমে 26 বছরে মোর দ্যান 20% রিটার্ন দিয়েছে। এরকম প্রচুর ফান্ড আছে ভারতবর্ষে। এবং এই যে বললো না প্রীতম দা একটা জিনিস, যে 2%-এর রিটার্ন, যেটা আপাত দৃষ্টিতে দেখে 2% মনে হয়, কিন্তু 20 বছরে যদি 2% করে কেউ বেশি পেতে থাকে, ওভারঅল রিটার্ন বিকামস হিউজ। তো কারুর যদি ধরুন ল্যান্ডের ইনভেস্ট করার মতো এককালীন মানে অনেকটা থোক টাকা, লামসাম টাকা না থাকে, এবং ল্যান্ডে ইনভেস্টমেন্ট করার বা রিয়েল এস্টেটে ইনভেস্ট করার যে আলাদা রিস্কগুলো আছে, আপনি যে সবসময় আপনার রেন্টাল ইনকাম থাকবে তার কোনো ঠিকঠাক নেই। আমার কাছে প্রচুর কাস্টমার আছে যার সাউথ সিটিতে ফ্ল্যাট আছে, কাস্টমার বাহারিনে থাকে, বাহারিন থেকে তাকে ফ্লাই করে আসতে হয় কোর্টে কেস করার জন্য, কেন কি সে 3 বছর ধরে ভাড়া দিচ্ছে না। সে এদিকে তার সাউথ সিটির যে ফ্ল্যাটটা আছে সেটা আমি গেছি, সেটা একটা 5000 স্কোয়ার ফিটের ডুপ্লেক্স 17th 18th ফ্লোরে, সেখানে আমি গেছি অলরেডি। সেখানে গেলে পরে একজন মহিলা আছেন, উনি নগ্ন হয়ে দরজা খুলে বেরিয়ে আসেন। তো এইরকম ধরনের কিছু টিপিক্যাল জিনিস ওরা ফ্ল্যাটটাতে রয়ে গেছে, বাড়িতে কুকুর রেখে দিয়েছে, কিন্তু যে ল্যান্ডলর্ড আছে তাকে কোনোভাবেই পে করছে না। বিগত 3 বছর ধরে হাইকোর্টে কেস চলছে। এবার আপনি ভাবুন, সাউথ সিটির মতো জায়গাতে 5000 স্কোয়ার ফিটের একটা প্রপার্টির 3 বছরের ভাড়া কত হতে পারে? 2021 সালে উনি যখন রেন্টাল এগ্রিমেন্ট করেছিলেন, দেন ইট ওয়াজ 77,000 রুপিস প্লাস মেনটেন্যান্স অফ 6-7,000 রুপিস, মানে অ্যারাউন্ড 85,000 রুপিস। প্রাইস এসকালেশন তো ভুলেই যান, কিন্তু তার সাথে সাথে ওনার যাতায়াতে মানে ফ্লাইট ফেয়ার এবং লয়ারকে টাকা দিতে দিতে আরো 20 লাখ টাকা চলে গেছে। তো দেয়ার আর প্রস অ্যান্ড কনস এভরিওয়্যার। কিন্তু আমার মিউচুয়াল ফান্ড বা শেয়ারে কি হয়, আমার সকালবেলা উঠলাম, আমি সকালবেলা উঠে মনে হলো না অনেক হয়েছে, এবার আমি আর মার্কেটে থাকবো না, এবার আমি একদম শান্তিতে ফিক্সড ডিপোজিট করব। আমি 20 বছর ধরে যা জমিয়েছিলাম, যে কোনো দিন সোমবার দিন সকালবেলা, মঙ্গলবার দিন সকালবেলা 9:15-তে ডিম্যাট অ্যাকাউন্টে ঢুকে যান, ঢুকে গিয়ে বেচে দিন, টাকা আপনার একদিন পরে অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে, ব্যাস।
তো এই লিকুইডিটি ফাংশনটা ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। যাদের লিকুইডিটি দরকার নেই দে ক্যান অবভিয়াসলি থিঙ্ক অ্যাবাউট প্রপার্টিস, বাট যেটা প্রীতম দা বললো যে কোনো প্রপার্টি যদি কারো নিজস্ব অলরেডি থাকার মতো বাড়ি থাকে, সেখানে না আরেকটা সেকেন্ড বাড়িতে ইনভেস্টমেন্ট না করে বা রেন্টাল ইনকামের জন্য ইনভেস্ট না করে আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় ইকুইটিতে ইনভেস্ট করুন। ওভার এ পিরিয়ড অফ 10-15 ইয়ার্স আপনি রিয়েল এস্টেটের থেকে অনেক বেটার রিটার্ন পাবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে আমি একটা জিনিস দেখিয়ে তাহলে আজকে শেষ করে দিই, 9:42 বাজে। আপনারা দেখে নেবেন। আমি তাও একটু বলি, আমরা অ্যানুইটির কথা বলেছিলাম। অ্যানুইটিতে আমরা এইভাবে করেছিলাম, জাস্ট রিপিট করে দিচ্ছি যে কারেন্ট মান্থলি এক্সপেন্স আমরা একটা, আশা করছি স্ক্রিনটা কি শেয়ার করা হয়েছে, স্ক্রিনটা শেয়ার করা হয়েছে, স্ক্রিন দেখতে পাচ্ছেন? দাঁড়ান, স্ক্রিনটা দেখা যাচ্ছে? এক্সেল, হ্যাঁ প্লিজ কন্টিনিউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ স্যার, হ্যাঁ থ্যাংক ইউ। তো এই অ্যানুইটি মানে হচ্ছে বেসিক্যালি একটা সিরিজ অফ ক্যাশ ফ্লো, পেনশনও বলতে পারে। আর একটা জায়গা লেখা আছে আরওপিপি, মানে রিটার্ন অফ পারচেস প্রাইস। পারচেস প্রাইস মানে একটা ছবি আপনাদের দেখিয়েছিলাম, আপনারা দেখবেন ট্রায়াঙ্গেলের মতো। একটা সময় আপনি অ্যাকুমুলেশন করছেন, টাকা জমাচ্ছেন, তারপর আপনি ওখান থেকে ডিস্ট্রিবিউশনে যেটা করছেন এসডব্লিউপি তুলছেন বা টাকাটা রেগুলার বেসিসে বার করছেন। তো ফার্স্টে আমরা অ্যাজাম্পশনস করেছিলাম অ্যানুইটির মডেলে যে আপনার মাসকাবারি মান্থলি এক্সপেন্স 50,000, তাহলে ইয়ারলি হচ্ছে আপনার 6 লাখ। আপনার এখানে ডেটাগুলো প্লাগ ইন করতে পারেন, এন্টার করতে পারেন। আমরা ইনফ্লেশন ধরেছিলাম 7% মতো। আফটার X ইয়ার্স রিটায়ারমেন্টটা ধরছি 20 বছর বাদে আপনি রিটায়ার করছেন, তাহলে সেক্ষেত্রে আপনার ইয়ারলি এক্সপেন্স ইনফ্লেশন 7% ধরার পর ইয়ারলি এক্সপেন্স হয়ে যাচ্ছে 23 লাখ টাকা মতো, মানে 50,000 টাকা লাইফস্টাইলটা 23 লাখ হয়ে যাচ্ছে। প্লেন অ্যান্ড সিম্পল, সব ফর্মুলা দেওয়া আছে, আপনি ডবল ক্লিক করে দেখে নিতে পারবেন। এবং মান্থলি এক্সপেন্স বেসিক্যালি যদি দেখেন, যদি ব্রেকআপ করি তাহলে 50,000, সরি ভুল বলছিলাম, 50,000 টাকার লাইফস্টাইলটা 1,93,000 টাকা হচ্ছে, যেটা 12 দিয়ে মাল্টিপ্লাই করে বেসিক্যালি 60 লাখ যেটা ইয়ারলি এক্সপেন্স ছিল সেটা 23 লাখ টাকার কাছাকাছি হয়ে যাচ্ছে। এবং এই জায়গাটাতে থেমে আমরা মান্থলি এক্সপেন্স যেটা বার করলাম, এবার সে রিটায়ার করে গেল 20 বছর বাদে। 50,000 তো সে প্ল্যানিং শুরু করেছিল, টাকা পয়সা জমানো শুরু করলো, লাইফস্টাইল তখন 50,000 ছিল, এবার 1,93,000 হলো, সে রিটায়ারমেন্ট করে গেল। এবার রিটায়ারমেন্টের প্রথম মাস আমরা এখান থেকে এই ফিগারটা এখানে ইকুয়াল টু করে বসাতে পারেন। আপনি ফিগারটা বসিয়ে নেবেন 1,93,000, এবার যাই এখানে বসাবেন। এবার আমরা এখানে এসআইপি মানে ইনফ্লেশনের গ্রোথটা আমাদের দেখতে হবে। তো গ্রোথ অফ মানে এখানে তো 14 হবে না, এটা আমরা ধরলাম কত নমিনাল, আমি 6 মতোই ধরলাম। আর ইনভেস্টমেন্ট আরও আমি ধরলাম অ্যাপ্রক্সিমেটলি, আপনি একটু কনজারভেটিভ ভাবে আমি 13ই ধরলাম, কেন 20 বছর বাদে ইকুইটি মার্কেট একটু মডারেট করলেও করতে পারে। তো সেই হিসেবে যদি বলি 1,93,000 লাইফস্টাইলটা পরের বছর 2,05,000 হবে, তো আমার এবার প্রভিশনিং করতে হবে। তো এই ক্যাশ ফ্লো গুলো পেলাম। এবার এখান থেকে আমরা নেট প্রেজেন্ট ভ্যালু বার করেছি। নেট প্রেজেন্ট ভ্যালু অ্যাপ্রক্সিমেটলি হয়ে গেল 19,94,000 টাকা মতো আমাদের নেট প্রেজেন্ট ভ্যালু হলো। 20 বছরের প্ল্যানিং করছি। মান্থলি এক্সপেন্স এখানে দেখুন, এই জায়গাটা খেয়াল রাখবেন, এটা কারেন্ট ইয়ারলি এক্সপেন্স লিখেছি, এই জায়গাগুলো একটু খেয়াল রাখবেন। ইকুয়াল টু, দেখুন আমারও ভুল আছে, ইকুয়াল টু 1,93,000 লিখবেন, এত অ্যামাউন্টটা কম হলেই আমার সন্দেহ হলো। ইকুয়াল টু ইন্টু 12, এগুলো বলে দিচ্ছি। যেটা রিটায়ারমেন্টের প্রথম মাস হচ্ছে আপনার চলছে 1,93,000 দিয়ে, 1 বছর চললো। পরের বছর এটা 1 বছর চললো 1,93,000, 12 মাস মাল্টিপ্লাই করলে 23,21,000 টাকা, 23,21,000, 24,61,000 এই করে করে বাড়লো। তাহলে নেট আমি যদি নেট প্রেজেন্ট ভ্যালু বার করি, নেট প্রেজেন্ট ভ্যালুতে প্রায় আপনার চলে আসলো 2,39,00,000 টাকার একটা গল্প, 2,02.4 CR, ঠিক আছে। তো আপনারা যদি মনে করেন আমি ডেটা গুলো চেঞ্জ করবো, 20-30 বছর করবো, তখন হয়তো এই ফিগারটা ম্যাচ করবে না, এখানে তো 20 বছর বাদে কাজ করবেন, আপনি ড্র্যাগ করে নিতে পারেন ফর্মুলা, কোনো অসুবিধা নেই। আপনি তখন এই ফিগারটা দেখবেন, এই যে ফিগারটা এখানে দিয়েছি তলার ফিগারটা, আমি ক্রস চেক করার জন্য এই ফিগারটা বেসিক্যালি তো আমি 20 দিয়ে মাল্টিপ্লাই করে করেছি, তলার ফিগারটা আমার বেসিক্যালি যা ফিগার দেবেন চেঞ্জ হবে। তো এখানে আপনি পুরো ফিগারটা পেয়ে যাবেন। আমরা ফিউচার ভ্যালুটাও বার করেছি কত আসছে না আসছে, দ্যাট ইজ উইদাউট রিটার্ন অফ পারচেস প্রাইস। পারচেস প্রাইস আমি নেব না, তাহলে আমার 2,40,00,000 টাকা দিলেই আমার গল্পটা দাঁড়িয়ে যাবে, আমার আর টাকা পয়সা লাগবে না, এখান থেকেই মাসকাবারি টাকা বার করতে পারবো। তো নেট এটা ফিউচার ভ্যালুটা জাস্ট ক্রস চেক করে দেখেছি হিসেবটা মিলছে কি মিলছে না, সেই জন্য। আর আমার কোনো এখানে উদ্দেশ্য নয়, তো এটা আপনাকে ইগনোর করে যান, এটা লাগবে না।
আপনাকে এটাই লাগবে, প্রেজেন্ট ভ্যালু অফ দ্য গ্রোয়িং অ্যানুইটি 2,40,00,000। তো এটাই ব্যাপার। এবার আপনি যদি বলেন আমার 2,40,00,000 টাকা ফেরত চাই, আমার এখানে মডেলে অ্যাজাম্পশন আছে 20 বছর বাদে আপনি যদি পাচ্ছেন না, খাতা স্কোয়ার অফ হয়ে গেল, পারচেস প্রাইস 0। তাহলে সেক্ষেত্রে একটা নর্মাল ক্যালকুলেশন আমরা করে রেখেছি, আপনারা দেখবেন অংশবাবু ক্যালকুলেশন দেখেছেন, উনি চেক করেছেন। তো আমার যদি এই টাকাটা ফেরত চাই 20 বছর বাদে, তার প্রেজেন্ট ভ্যালু কত হবে? প্রেজেন্ট ভ্যালু আমি ক্যালকুলেট করেছি এটা 20 লাখ মতো আসে। তাহলে যদি রিটার্ন অফ পারচেস প্রাইস হয় তাহলে আপনাকে 2,39 প্লাস 20 লাখ দিয়ে 2,60,00,000 টাকা দিতে হবে। 2,60,00,000 টাকা দিলে আপনি কিন্তু এই টাকাটা ফেরত পাবেন। ইউ উইল বি এবল টু গেট দিস অ্যামাউন্ট ব্যাক অ্যাজ ওয়েল। তো এরকম ভাবে একটা হিসাব করা আছে, এত কমপ্লেক্সিটিতে যাব না। অ্যাপ্রক্সিমেটলি আপনি ধরে নিন আজ থেকে 20 বছর বাদে যদি 50,000 লাইফস্টাইলটা মেনটেন করে চলতে চান বা ভাবনা চিন্তা করেন, 2.5 কোটি টাকা মতো কলকাতার বাজারে আপনার লাগবে। একটু এখানে কোনো প্রভিশনিং কিছু করা নেই, এমার্জেন্সি হেলথ কেয়ারের কিছু প্রভিশনিং করা নেই, সেগুলো করলে একটু বাড়বে। তো এরকম একটা ব্যাপার ভাবনা চিন্তা করে করুন। রাকেশ স্যারের সাথে সকালে কথা হচ্ছিল, উনি একটু গভীর ইনপুট দিয়েছেন যে ক্যান্সার প্রোটেকশনের জন্য কিন্তু রাখবেন, যে কোনো পেরিনিয়াল ডিজিজ থাকে একটু মুশকিল হয়, এখনো সেরকম ভাবে কোনো ট্রিটমেন্ট নেই, বারিং দ্য ফ্যাক্ট আপনাকে রেগুলার ট্রিটমেন্টের মধ্যে থাকতে হবে। তো সেক্ষেত্রে ক্যান্সারের ট্রিটমেন্ট একটু মেডিক্লেমের গল্প যেগুলো আছে, অ্যাটলিস্ট 15 লাখ 20 লাখ টাকার মেডিক্লেম আপনাকে এটা রাখা উচিত। তো দিস আর সাম অফ দ্য প্রিকশনস। হেলথ ইন্স্যুরেন্স, টার্ম ইন্স্যুরেন্স, হেলথের মধ্যে ক্যান্সার প্রোটেকশন, আর একটা ডিসেবিলিটি, অ্যাক্সিডেন্ট ডিসেবিলিটি, এগুলো ছোট ছোট রাইডার পাওয়া যায় দেখবেন। আমি আরেকটা ইনপুট সেখানে দেখবো, আমি ব্যক্তিগতভাবে এটা কাজটা করেছি এবং খুব ড্রাস্টিক, এটা খুব ভালো লাগে। ইন্স্যুরেন্সের প্রিমিয়াম এখন হিউজলি বাড়ছে। আপনারা যখনই নেবেন একটু ইন্স্যুরেন্সের এজেন্টকে বলবেন আমি ডিডাক্টেবলস নেবো। প্রথমে ওর ঝুলির থেকে প্রোডাক্টটা কিছুতেই বার করবে না। ডিডাক্টেবলস এর কনসেপ্টটা কি? ইন্স্যুরেন্স কোম্পানি রিস্ক অ্যাসেস করে আপনাকে প্রিমিয়াম দেয়, কেসের জেনুইনিটি বার করে। আপনি হয়তো বললেন প্রথম 2 লাখ টাকার আমার ক্লেম চাই না, অনেক সময় এলোপাতারি ঝড় আসে তো জীবনে, তখন মনে হয় বাবা 1 লাখ টাকা সামলে নেবো, 1.5 লাখ টাকা সামলে নেবো, তারপরে কি করে সামলাবো যদি 20 লাখ 25 লাখ চলে যায়? তখন আপনি ডিডাক্টেবলস বলে দেবেন 2 লাখ টাকা নেবো না, প্রথম 2 লাখ ক্লেম হলে আপনাকে দেখে নিতে হবে, কিংবা কোনো সস্তার কোনো প্ল্যান ফ্যানে গেলেন করে নিলেন, কোনো ব্যাপার না। এবার 2 লাখ টাকার উপরে যখন ক্লেমটা হবে আপনি ক্লেমটা পাবেন। ফার্স্ট 2 লাখ আপনি পাচ্ছেন না, মানে 6 লাখ টাকার ক্লেম হলে প্রথম 2 লাখ পাবেন না, পরের 4 লাখ টাকাটা পাবেন। সেক্ষেত্রে প্রিমিয়াম ড্রাস্টিক্যালি কমে যায়। আমরা তো সবাই মানুষ, আমাদের একটা ভেতর থেকেই থাকে গাছেরও খাবো, তলারও করবো, সবকিছু করবো। সেই হিসেবে আপনি ক্লেমটা, প্রিমিয়ামটাও আপনাকে একটা সাবস্টেন্সিয়ালি কমে গেল। এবং কোনটা স্যার? টার্মোলজিটা কি বললেন? ডিডাক্টেবল? টার্মোলজি না, ডিডাক্টেবলস মানে হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানিকে বলছেন আমার যদি ক্লেম হয় একটা লিমিট থাকে, প্রথম 1 লাখ বা প্রথম 2 লাখ তোমায় ক্লেম দিতে হবে না। তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি একটা সোলেস পায় যে আচ্ছা ঠিক আছে, তার মানে জেনুইন ক্লেম হলেই হবে। প্রথম 2 লাখ টাকা তো আপনার উপর দিয়ে গাড়িটা চললো, আপনাকে দিতে হবে। তারপরের 2 লাখ হলে আপনি ইন্স্যুরেন্স কোম্পানির কাছে আপিল করলেন, দিলেন। তো হেলথ সবার আছে কিনা জানি না, কিন্তু হেলথ ইন্স্যুরেন্স বেশ কিছু কোম্পানি ডিডাক্টেবলস থাকে। প্রবলেমটা ডিডাক্টেবলস আছে কি নেই সেটা নয়, প্রবলেমটা হচ্ছে যে এজেন্ট থাকে সে তারা কমিশন পায়, উইথ ডিউ রেসপেক্ট, এটা একটা প্রফেশন, কিন্তু সে করে কি, সে ঝুলির থেকে এই প্রোডাক্টটা বার করে না, কারণ এর প্রিমিয়ামটা কম হয়ে যাবে। একটা কোম্পানিকে আপনি ধরুন 10 লাখ টাকার ইন্স্যুরেন্স নেবেন, আর একটা কোম্পানিকে বললেন আমি 10 লাখ টাকার ইন্স্যুরেন্স দেবো, ফার্স্ট 2 লাখ ডিডাক্টেবলস, বেসিক্যালি আপনি 8 লাখ টাকা ক্লেম করবেন যদি যায়। তাহলে এই পরের পলিসিটাতে ইন্স্যুরেন্স এজেন্টের কমিশন কম থাকে, ও কিছুতেই বার করতে চায় না, আপনাকে সেটা একটু বার করতে হবে। ডিডাক্টেবলস বলা হয়, বলবেন আমি ফার্স্ট 2 লাখের ক্লেম চাই না, ও বললেই বুঝতে পেরে যাবে। বা ফোনে অ্যাপয়েন্টমেন্টের সময় ফার্স্টে ওর সাথে নেগোসিয়েশনটা করে নেবেন, তারপরে ঘরে ডাকবেন, কথা বলবেন। তো দিস ইজ হাউ ইট গোস। এইগুলো দুটো নুয়ান্সেস কেন আমরা করে দেখেছি, কেন শুরুর দিকে আমি মা বাবা যখন জীবিত ছিলেন আমি প্রথম একদম বেস থেকে তুলতাম মানে পুরো কভার নিতাম। পরবর্তীকালে প্রিমিয়াম বাড়ার পরে ডিডাক্টেবলস করলে দেখলাম হু করে প্রিমিয়ামটা কমে যেত এবং অ্যাফোর্ডেবল হয়ে যেত। আপনারা নিশ্চয়ই দেখবেন ন্যাশনাল ইন্স্যুরেন্স বলুন, এই বলুন, বিগত 4-5 বছরে, 3 বছর খুব ভুল না বললে, হিউজ প্রিমিয়াম বেড়েছে, হিউজ। তাতে আমি যদি ডিডাক্টেবলসটা নিয়ে করি সুবিধা, এটাই বলার, আর কিছু ব্যাপার না। থ্যাংক ইউ। একটা খালি প্রশ্ন, প্লিজ গো হেড প্লিজ। হ্যালো, বলবো বলছি এই হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আমার হেলথ ইন্স্যুরেন্স করা আছে, মানে এটা কি রিনিউয়ালের সময় আমি ডিডাক্টেবলস করে কমাতে পারি? হেলথ ইন্স্যুরেন্স তো লাইফ ইন্স্যুরেন্সের মতো ওরকম ব্যাপার না, প্রত্যেক বছর রেগুলার বেসিসে অ্যানুয়াল প্ল্যান, প্রত্যেক হেলথ ইন্স্যুরেন্স, ইফ আই এম নট রং, এটা অ্যানুয়াল প্ল্যান, তো অবশ্যই করা যায়। আমি তো আগের বারটা আমার ব্যক্তিগত, হ্যাঁ সরুন, কেউ কিছু বলছিলেন বোধহয়? আমি বলছি, আমি রাকেশ বলছি। এখানে একটা আছে, সেটা হচ্ছে যে ধরুন আপনার কোন ইন্স্যুরেন্স কোম্পানিতে আপনার ইন্স্যুরেন্স বিগত 4-5 বছর ধরে চলছে, ঠিক আছে,
এবং সেখানে যদি আপনার কোনো ক্লেম না হয় তাহলে আপনি একটা নো ক্লেম বোনাস পান, একটা ডিসকাউন্ট পান, নো ক্লেম বোনাস। এবং যতগুলো ক্রিটিক্যাল ডিজিজ আপনার আছে সেই ক্রিটিক্যাল মোস্ট অফ দ্য ক্রিটিক্যাল ডিজিজগুলোকে মোস্ট অফ দ্য ইন্স্যুরেন্স পলিসি প্রথম 4 বছর কভার করে না, এবং সেটা আপনি 5th ইয়ার থেকে কভার করা শুরু করবেন, মানে কোম্পানিগুলো কভার করা শুরু করে। এবার আপনি যদি ধরুন অলরেডি চলা একটা পলিসিকে যখন আপনি ডিডাক্টেবলসে যাবেন তখন আপনার এক্সিস্টিং পলিসিটা ক্লোজ হয়ে যাবে, এবং পলিসিটা ক্লোজ হয়ে গিয়ে আপনার নামে একটা নতুন পলিসি খোলা হবে, সেটা হচ্ছে ডিডাক্টেবল পলিসি। যখন এইটা ডিডাক্টেবল পলিসি হয়ে যাবে তখন আপনার আগের পলিসির যে নো ক্লেম বোনাস ছিল সেই নো ক্লেম বোনাস আপনি আর পাবেন না, 1 নম্বর। 2 নম্বর, ক্রিটিক্যাল ডিজিজগুলোর কভার পাওয়ার জন্য আপনাকে আবার আজকে থেকে শুরু করে পরে 4 বছর ওয়েট করতে হবে। ঠিক আছে, এই দুটো পয়েন্ট মাথায়, বাকিটা আমরা ডিটেলস আলোচনা করব। আমি একটা ছোট্ট আজকে সেকেন্ডটা শেষ করতে চাই। আমি একটা ছোট্ট আমাদের সার্ভে ফ্লোট করে গ্রুপের মধ্যে, এই গ্রুপের সার্ভে রেজাল্ট মানে গ্রুপের কোয়েশ্চেনটা ছিল হচ্ছে যে আপনাদের মধ্যে কতজন সেভিংসের 10% বা তার বেশি টাকা নিজে ডাইরেক্টলি শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করেছেন, মিউচুয়াল ফান্ডের থ্রুতে নয়, ডাইরেক্টলি নিজে শেয়ার মার্কেটে ইনভেস্ট করেছেন। তো সেখানে আমাদের কাছে একটু ফিগার্স এসছে, এবং সেখানে আমরা 17 জন মতো ভোট করেছেন যে তাদের 10%-এর বেশি ইনভেস্টমেন্ট মার্কেটে নেই ডাইরেক্টলি। অ্যারাউন্ড হয়তো বা 7 জন বা 5 জন, হ্যাঁ 17 জন বলেছে নেই, 7 জন বলেছে আছে, আর কান্টসে মানে সে জানে না যে আছে কি নেই সেরকম আছে 5 জন। তার ওভারঅল 22 জন বলেছে তাদের নেই, আমি ধরে নিলাম 7 জনের আছে। প্রশ্নটা এই জন্য করা যে পরের দিন আমাদের যে কোয়েশ্চেন মানে যে সেশনটা হবে সেটা প্রীতমদা থাকবেন না, সেটা আমি নেব। সেটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালিসিস, স্টক মার্কেটের অ্যানালিসিস সম্পর্কে আমি ক্লাসটা নেব। তো আই জাস্ট ওয়ান্টেড টু নো যে আমার যারা শ্রোতা আছে তারা মার্কেটের ব্যাপারে কতটা ওয়াকিবহাল, সেই অনুযায়ী আমাকে আমার পিচটা ঠিক করতে হবে। আমি যদি একদম খুব বেসিক লেভেল থেকে শুরু করি তাহলে পরে যাদের অলরেডি ইনভেস্টমেন্ট আছে তারা বোর হবে, আর আমি যদি ধরুন একদম একটু অ্যাডভান্স লেভেল থেকে শুরু করি, যারা একদম বেসিক লেভেলের আছে তারা কিছু বুঝতেই পারবেন না। তো দ্যাট ইজ ওয়াই আমি একটুখানি ফিল নিতে চাইছিলাম যে গ্রুপের মধ্যে আমাদের মধ্যে কতজনের ডাইরেক্টলি ইকুইটিতে মোর দ্যান 10% ইনভেস্টমেন্ট আছে। তার মধ্যে একজন ম্যাডাম, আমাদের এনাক্ষী ম্যাডাম, আপনি আছেন এনাক্ষী ম্যাডাম? হ্যালো। হ্যাঁ স্যার আমি আছি, কিন্তু ফান্ডামেন্টালটা এবিসিডি থেকেই শিখতে চাই আমি। ভোট করেছেন আপনি, ভোট করেছেন যে আপনার টোটাল সেভিংস এর মোর দ্যান 10% আপনি ডাইরেক্ট শেয়ারে ইনভেস্ট করেছেন, ইজ ইট কারেক্ট? হ্যাঁ। ওকে ওকে, বাট স্টিল আপনি শিখতে চান, তাই তো? হ্যাঁ, আমি ফান্ডামেন্টালটা জানতে চাই, এই নলেজটা আমার নেই। আমি টেকনিক্যাল শিখেছিলাম, সেটা চার্ট দেখেই আমি কাজ করি আর কি। বাহ, ঠিক আছে, ওকে ঠিক আছে। আমি ফান্ডামেন্টালস নিয়ে পরের দিন ক্লাসে আলোচনা করব, আজকে রাখলাম। থ্যাংক ইউ। রাকেশ দা একটা কোশ্চেন আছে, রাকেশ দা একটা কোশ্চেন আছে ব্রততী ম্যাডামের, উনি অনেকক্ষণ আগে কোশ্চেনটা মানে হ্যান্ড রেজ করার না, আসলে শাশ্বতী ম্যাডামের, উনি একটা কোশ্চেন করেছেন যে কাইন্ডলি অ্যাগ্রেসিভ রিটার্ন আর ইকুইটি রিটার্নের ডিফারেন্সটা যদি ওনাকে বলে দেওয়া হয়। আমি বলি কি হয়, দেখবেন যত মানে মিউচুয়াল ফান্ডস এর মধ্যে তো ডিফারেন্ট রকমের মিউচুয়াল ফান্ড হয়। কোনোটা লার্জ ক্যাপ ফান্ড হয় মানে যারা শুধু বড় কোম্পানিতে ইনভেস্ট করে, কিছু মিড ক্যাপ ফান্ড হয় যারা মাঝারি সাইজের কোম্পানিতে ইনভেস্ট করে, আর কিছু স্মল ক্যাপ ফান্ড হয় যারা ছোট ছোট কোম্পানিতে ইনভেস্ট করে। মানে ছোট মানেও ধরুন তাদের মিনিমাম 5,000 কোটি টাকা মার্কেট ক্যাপিটাল, এরকম টাইপের কোম্পানি, 5,000 কোটি টাকার বেশি এরকম টাইপের কোম্পানি। তো কি হয়, যখন আমরা বড় কোম্পানিতে ইনভেস্টমেন্ট করি, বড় কোম্পানিগুলো যেহেতু অনেক বড়, ওদের গ্রোথ একটু কম হয়, মানে প্রফিটটা কম রেটে গ্রো করে। সেরকম ভাবে মাঝারি কোম্পানিগুলো যেগুলো আছে তাদের প্রফিটটা একটু মাঝারি রেটে বাড়ে, মানে লার্জ ক্যাপের থেকে বেশি তাড়াতাড়ি বাড়ে কিন্তু স্মল ক্যাপের থেকে কম বাড়ে। কিন্তু স্মল ক্যাপ কোম্পানিগুলো যেহেতু ছোট, ওদের গ্রোথ অনেক বেশি থাকে। বাট এটা আমি শুধু অ্যাডভান্টেজ বললাম, ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে লার্জ ক্যাপ কোম্পানির ক্ষেত্রে যেমন বাড়ার সময় কম বাড়ে, যখন মার্কেট পড়ে তখন এরা কম্পারেটিভলি কম পড়ে ইন জেনারেল। সিমিলারলি মিড ক্যাপ ফান্ড যেগুলো আছে বা মিড ক্যাপ কোম্পানি যেগুলো আছে, সেখানে লার্জ ক্যাপের থেকে একটুখানি বেশি পড়ে বাট স্মল ক্যাপের থেকে কম পড়ে। যখন মার্কেটে কারেকশন হয়, যখন মার্কেটে সবাই সেল আউট করে, মার্কেটে যখন ফিয়ার থাকে, তখন এরা একটু কম্পারেটিভলি কম পড়ে লার্জ ক্যাপের থেকে। স্মল ক্যাপে যেরকম বাড়ে বেশি, সেরকম পড়েও অনেক বেশি। মানে স্মল ক্যাপে 2017-18 সালে 60, 70, 80% মতো ড্রডাউন হয়ে গেছে।
whereas দেখবেন নিফটিতে হয়তো বা সেই সময় মাত্র 10-15% মতো ড্রডাউন হয়েছে। সো ইট ডিপেন্ডস যে আপনি কিরকম ধরনের অ্যাগ্রেসিভ ইনভেস্টার। আমরা অ্যাগ্রেসিভ ইনভেস্টার মানে এটা বুঝি যে তার অ্যাসেট অ্যালোকেশনের প্রায় অনেকটা পোর্শন এরকম অ্যাগ্রেসিভ ফান্ডে ইনভেস্ট করেছে, মানে মিড ক্যাপ, স্মল ক্যাপ বা ফ্লেক্সি ক্যাপ বা মাল্টি ক্যাপ টাইপ অফ ফান্ডে ইনভেস্ট করেছে। মাল্টি ক্যাপ মানে হচ্ছে যেখানে লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ তিনটেই থাকবে, 25% করে সেরকম ফান্ডে ইনভেস্ট করতে পারেন। ফ্লেক্সি ক্যাপও আছে তার মধ্যে একটা, যেটা আমরা পরে আরো ডিটেলসে আলোচনা করবো। বাট বাই এন্ড লার্জ যদি আমরা হাইব্রিড ফান্ডে ইনভেস্ট করি সেটা হচ্ছে সেফ ইনভেস্টমেন্ট, যেখান থেকে আমরা অ্যারাউন্ড 12-13% করতে পারি। আমরা যদি লার্জ ক্যাপ ফান্ডে ইনভেস্ট করি তাহলে অ্যারাউন্ড 14-15% রিটার্ন এক্সপেক্ট করতে পারি। আমরা যদি মাল্টি ক্যাপ ফান্ড বা ফ্লেক্সি ক্যাপ ফান্ডে ইনভেস্ট করি তাহলে আমরা 18% মতো রিটার্ন এক্সপেক্ট করতে পারি ওভার এ পিরিয়ড অফ 7 ইয়ার্স, 5, 7, 10 ইয়ার্স। আমরা যদি স্মল ক্যাপে ইনভেস্ট করি তাহলে বা মিড ক্যাপে ইনভেস্ট করি তাহলে আমরা ওই 18 থেকে 20, আর স্মল ক্যাপে করলে পরে 20+ এরকম টাইপ অফ রিটার্ন আমরা এক্সপেক্ট করতে পারি। এটা হচ্ছে মোদ্দা কথা। এবার আপনার মধ্যে আপনার রিস্ক নেওয়ার ক্ষমতা কতটা সেটা বুঝে আপনাকে ফান্ডে ইনভেস্ট করতে হবে। তার জন্য আপনাকে ইন্ডিভিজুয়ালি আপনাকে আপনার অ্যাডভাইজারের সাথে কথা বলতে হবে। সেটা অলসো ডিপেন্ডস অন ইয়োর ইকোনমিক সিচুয়েশন, দ্য কাইন্ড অফ সিচুয়েশন ইউ আর ইনটু রাইট নাও ইন ইয়োর লাইফ সাইকেল। যে আপনি রিটায়ারমেন্টের 2 বছর আগে ধরুন আর 2 বছর বাকি আছে, আপনার ক্ষেত্রে স্মল ক্যাপ কখনোই ভালো ফান্ড নয়। কিন্তু যে ছেলেটা সবে মাত্র টিসিএস এ চাকরি পেয়েছে, যার 26 বছর বয়স বা 25 বছর বয়স, তার জন্য স্মল ক্যাপ ফান্ড ইজ দ্য বেস্ট ফান্ড বিকজ হি হ্যাজ নাও 35 ইয়ার্স or 34 ইয়ার্স টিল হি উইল রিটায়ার। তো এগুলো খুব সাবজেক্টিভ ব্যাপার ম্যাডাম, বাট ইন জেনারেল অ্যাগ্রেসিভ ফান্ড মানে সেখানে ভোলাটিলিটি বেশি থাকবে, বাড়ার সময় বেশি বাড়বে, কমার সময় বেশি কমবে। বাট অন আ পয়েন্ট টু পয়েন্ট বেসিস ওভার 5 to 7 ইয়ার্স এই ধরনের ফান্ডগুলো সেফ ফান্ডের থেকে বেটার রিটার্ন দেবে। আমি শুধু